আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইলম লার্নিং কর্তৃক আধুনিক ওয়ালাইকুম পদ্ধতিতে আসসালাম বিষয় শিক্ষার নতুন একটা আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আশা করছি আমাকে শোনা যাচ্ছে। এক দুইজন একটু শিওর করবেন। জি ইনশাল্লাহ। জি। জি, জি, ইনশাল্লাহ শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা আজকে জাস্ট জি ফার্স্ট একটা বিষয় আমরা বলে নিই, যেহেতু আমাদের ক্লাসে আমরা শিখবো। পিছনের হয়ে যাওয়া কোনো কাজের জন্য আমরা বলবো আলহামদুলিল্লাহ। পিছনের হয়ে যাওয়া ভালো কোনো কাজের ক্ষেত্রে আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তার মানে এই যে একটু আগে আমি আপনাকে জিজ্ঞাসা করলাম আপনাদেরকে যে আমাকে কি শোনা যাচ্ছে, তখন কি বলতে হবে? যে আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। আর যদি আমরা সামনের কোনো কাজ করি, তাহলে তখন সেই ক্ষেত্রে আমাদের বলতে হবে ইনশাআল্লাহ। সামনের যে কোনো কাজের ক্ষেত্রে কি বলতে হবে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলতে হবে। আল্লাহ। এটা সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। ওয়ালা তাকুলান্না লিশাইইন, যে ওয়ালা তাকুলান্না, হে নবী আপনি কখনোই বলবেন না, লিশাইইন, কোনো একটা কাজে কোনো একটা বিষয় আপনি কখনোই বলবেন না যে ইন্নী, নিশ্চয়ই আমি, ফাইলুন যালিকা গাদা, যে আমি আগামী কালকে এই বিষয়টা করব বা এই কাজটা করব, এই কথাটা আপনি কখনোই বলবেন না। ইল্লা, তবে এই কথা বলে নিবেন যে আইয়াশা আল্লাহ, যদি আল্লাহ তাআলা চান। তো ওই আইয়াশা আল্লাহ থেকে ইনশা আল্লাহ এই শব্দের বা এই তাসবিটার ব্যবহার এসেছে। তো এই জন্য আমরা পিছনের হয়ে যাওয়া কোনো কাজ যদি সেটা ভালো হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহ বলবো। আর যদি কোনো কিছু হারিয়ে যায় বা কোনো ক্ষতি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ইন্না লিল্লাহ বলতে পারি, অথবা আমরা নাউজুবিল্লাহ বলতে পারি, কোনো যদি ভয়ঙ্কর কিছু থাকে। আর সামনের কাজের ক্ষেত্রে আমরা বলবো ইনশাআল্লাহ। তো এই বিষয়টা আশা করি আপনাদের বুঝে এসেছে। আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছেন বিষয়টা? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবার আমি গতকালকের যারা ক্লাসে ছিলেন আপনাদের থেকে একটু জানতে চাই, কয়জন ক্লাসের অ্যাসাইনমেন্ট গুলো করেছেন আর কতজন করতে পারেননি, তো জানাবেন আমাকে। ক্লাসের হুজুর অ্যাসাইনমেন্ট। আমি মৃত। জি জি গত জি, বলুন। ক্লাসের অ্যাসাইনমেন্টের দিকে আমি মৃত ছিলাম। আচ্ছা, মানে মিস করার কারণ কি? একটু ব্যস্ত ছিলাম হুজুর। মাঝখানে কিন্তু আমাদের বেশ অনেকটা সময় আমরা জি পেয়েছি, জি। তাই না? জি জি। তারপরও যদি আমরা জি। জমা না দেই, তাহলে কি আমাদের শেখা হবে বলেন তো? না না, ইনশাল্লাহ আগামী দিনগুলোতে আর মিস হবে না। আচ্ছা, আর কে কে এই হোমওয়ার্ক করেছেন আর কে কে করেন নাই, জানান দিন। আসসালামু আলাইকুম হুজুর, আমি আপিল উদ্দিন বলছিলাম। জি। আমি তো জমা দিয়েছিলাম, ফেসবুকে আপলোড করছিলাম। ও আচ্ছা আচ্ছা, জি জি, মাশাআল্লাহ আপনারটাও দেখেছি। আচ্ছা, আর মনে হয় আপলোড দিয়েছেন, সম্ভবত রঞ্জু ভাই আপলোড দিয়েছেন। আর কেউ কি দিয়েছেন এখানে হোমওয়ার্ক? আচ্ছা, গত ক্লাসের পরে রেকর্ডেড ভিডিওটা দেখেছেন কে কে, এটা একটু জানান। আসসালামু আলাইকুম হুজুর, আমি আমি দেখেছি। আমি যে বাসের ভিতর ছিলাম, তো পরে রেকর্ডেড দেখে তারপর আপনাকে অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তো দেখেন আমরা বারবারই বলতেছি যে প্রথম দিনে আমরা এই কথাটা বললাম যে আমরা যে বিষয়টা শিখতেছি এটা পুরোটাই নির্ভর করে প্র্যাকটিসের উপরে। প্র্যাকটিস ছাড়া কখনোই শিখতে পারবেন না। যার বাস্তব উদাহরণ হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ। আমরা ইংলিশ অনেকে গ্রাজুয়েশন শেষ করে ফেলি, তারপরে দু চার বাক্য ইংলিশ বলতে পারি না। তো এর কারণ কি? একমাত্র কারণ হচ্ছে আমরা প্র্যাকটিস করি না। তো এবং প্র্যাকটিস করলে যে আমরা কত ফ্লুয়েন্টলি কথা বলতে পারি এটা আমরা সবাই জানি। তো এই আরবির ক্ষেত্রেও ঠিক বিষয়টা এমনই। আমরা আগেও বলেছিলাম যে যেই ভুল উচ্চারণে অথবা অশুদ্ধ উচ্চারণে আমরা কোরআন শিখেছি অথবা আমরা পড়তে পারি না এই বছরের পর বছর, তো এই বিষয়টা যদি আমরা প্র্যাকটিস না করি তাহলে কিন্তু আমরা শিখতে পারবো না। তো অবশ্যই আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ তাআলা। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, আশা করছি আমাকে দেখা যাচ্ছে, আপনারা শিওর করবেন। জি। আচ্ছা,
দেখা যাচ্ছে। একজন একজন কোন একজন ভাই বলেন তো গত ক্লাসে আমরা কি পড়েছিলাম, একটু বলেন একজনে। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? পাঁচটি হরফ। বুঝি 7টি হরফের যে কি অবস্থায় শব্দের মাঝখানে, শুরুতে বা শেষে কি অবস্থা থাকে, এগুলো শিখেছিলাম। আচ্ছা আচ্ছা, এই বিষয়টা কি সবার মানে ফুললি আয়ত্তে এসেছে? আর সবাই কি পুরোপুরি বুঝতে পেরেছেন বিষয়টা কি হচ্ছে এখানে? আচ্ছা, আমি এখন এক এক করে ইনশাআল্লাহ তাআলা এই দেখলেই বুঝতে পারবো যে আপনারা কতটুকু বুঝতে পেরেছেন কিনা। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে মনে হয়, আমার জি, স্ক্রিন জি, কি দেখা দেখা যাচ্ছে? যাচ্ছে। আচ্ছা, আমি এক এক করে জিজ্ঞাসা করব। প্রথমে আমি দেখতে পাচ্ছি সিরিয়ালে সবার উপরে শামীম ভাই। শামীম ভাই আছেন আপনি? জি, আসি জি হুজুর, আসি। আচ্ছা, শামীম ভাই আপনি আমাকে একটু জবাব দিবেন যে এই যে হরফটা, এই হরফটার নাম কি বলেন তো? এটা এটা আলিফ। এটা আলিফ, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে আচ্ছা এটা তো আমরা পড়ি নাই। আচ্ছা, আমরা দেখি আরেকটা সূরাতে যাই, তাহলে বুঝতে পারবো। আচ্ছা, এই যে হরফটা, এই হরফটার নাম কি বলেন তো? এটা হরফ নাম হলো বা। বা বা কিভাবে বুঝলেন আপনি? বা কিভাবে বুঝলেন? এটা এটা নিচে নিচে নক্তা আছে। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে নিচে এক নোক্তা থাকলে আমরা সেটাকে কি হিসাবে গণনা করব? বা হিসাবে গণ্য করব, তাই তো? গণনা করবো। জি। জি, আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে আমি আরেকটু জিজ্ঞাসা করি, এই যে হরফটা, এই যে হরফটা, এটার নাম কি? এটার এ- নাম দেখতে পাচ্ছেন এই যে, এই যে এই হরফটার নাম কি? এই যে যেটা লম্বা একটা দাগ, এই হরফটার নাম এটা কি? তো এই নিচের অংশ বাদে, নিচের অংশ বাদে আমি আরেকটু ক্লিয়ার করে দেখাই, আমি একটু জুম করে দিই, তাহলে মনে হয় জিনিসটা দেখতে সহজ হবে। এই যে এতটুকু অংশকে কি বলে? এই যে এতটুকু অংশকে, এটা এই হরফের নামটা কি? যতটুকু আমি রাউন্ড দিলাম। এটা তো আলিফের মতো লাগতেছে। আপনি গত ক্লাসে ছিলেন? গতকাল ছিলাম হুজুর, ছিলাম। তাহলে আলিফের মতো লাগতেছে? শিওর হয়ে বলেন। আচ্ছা, আরেকজন কে বলবেন? আরেকজন বলেন আলিফ তো। আলিফ। জসিমউদ্দিন ভাই, আলিফ হুজুর। জসিমউদ্দিন ভাই আছেন? আচ্ছা, জসিমউদ্দিন ভাই হয়তো বা উনি সাউন্ডে নাই। আচ্ছা, আলিফ। আচ্ছা, আলিফ আমরা কেন বললাম বলেন তো? এই হরফটাকে আমরা আলিফ কেন বললাম? যে শব্দের শেষে যুক্ত অবস্থায় আছেন। এখানে দেখেন, এই জন্য না, আমরা কিন্তু আলিফকে চিনেছি যে আলিফ হচ্ছে একটা লম্বা রেখা। আলিফ হচ্ছে কি একটা লম্বা রেখা। এই লম্বা রেখাটা রেখা। যখন একা কি থাকে তখন তো এইভাবে আমরা সোজাই দেখতে পাই, কিন্তু যখন এটা কোনো একটা হরফের সাথে মিলে আসে তখন জি, আমরা কি বলেছিলাম? যে এটা ডান দিকে তার একটা লেজ যুক্ত হবে, ডান পাশে পূর্ব দিকে, তারপরে কোনো কিছু থাকবে না। বুঝতে পেরেছেন? যেমন দেখেন এখানে শব্দের মাঝে আছে এই জি, যে লম্বা রেখাটা হচ্ছে একটা আলিফ, লম্বা টান থাকলে সেটাকে আমরা আলিফ হিসাবে বলবো কখন? শর্ত হচ্ছে যদি এটা লেজটা বা যদি এটার মাথাটা ডান দিকে থাকে, অর্থাৎ পূর্বের দিকে থাকে, পরে আর কিছুই থাকবে না।
এখানে পরে আর কিছু আছে বলেন তো? আলিফের পরে কিছু আছে? না, পরে কিছু নাই। মানে আলিফ পরে পর্যন্ত শেষ, আলিফ পর্যন্ত একটা ব্যারিকেড। তো কিন্তু ব্যারিকেডটা কার সাথে? পূর্বের সাথে, তার মানে ডান দিকে। তার মানে আমরা কি বলেছিলাম যে আলিফ হইতে হইলে তার লেজটা থাকতে হবে এই যে এইভাবে, এই যে আমি যে হাতটা ধরেছি এইভাবে ডান দিকে থাকতে হবে। অর্থাৎ ডান হাতটাকে আমরা যদি কবজিটাকে দাঁড় করাই তাহলে এটা হচ্ছে আলিফ। কিন্তু যদি আমরা বাম হাতটাকে দাঁড় করাই তাহলে এটা হয়ে যাবে লাম, এটা হয়ে যাবে কি? লাম। বুঝতে লাম। পেরেছেন? কারণ লামের মধ্যে এই যে দেখেন লামের কবজিটা, জি আমার হাতটা কি দেখতে পাচ্ছেন আপনারা আমার ভিডিওটা? জি। হ্যাঁ দেখেন, জি, জি, দেখতে পাচ্ছি। এই যে এইখানে দেখেন আমি এই যে বাম হাতের কবজিটাকে দাঁড় করিয়ে দিয়েছি। এই যে এটা, এই যে আকৃতিটা তৈরি হয়েছে এটাকে আমরা লাম বলবো, কারণ লামটাও একটা লম্বা রেখা, আলিফটাও লম্বা রেখা। কিন্তু আমরা চিনবো কিভাবে? চেনার উপায় হচ্ছে যদি দুই দিকেই এই যে এরকম দুই দিকেই যদি মাথা থাকে শুধু লম্বা রেখা তাহলে এটাও লাম। আবার যদি শুধুমাত্র বাম দিকে থাকে অর্থাৎ পরের সাথে আগের সাথে তার কোনো সংযুক্তি নাই তাহলে ওটাও লাম। কিন্তু যদি ডান দিকের সাথে সংযুক্ত থাকে তাহলে সেটাকে আমরা বলবো আলিফ। তাহলে এখানে এই যে লম্বা দাগটা দেখতে পাচ্ছেন, এই দাগটার সংযুক্তিটা কার সাথে? ডানের সাথে না বামের সাথে বলেন তো? এই যে লম্বা লম্বা যে রেখাটা, লম্বা যে রেখাটা, এই রেখাটা যুক্ত হয়েছে কি ডান দিকের হরফের সাথে, তার পূর্বের হরফের সাথে না পরের হরফের সাথে? ডান দিকের হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলবো ডান আলিফ। দিকের সাথে হ্যাঁ, এটাকে আমরা কি বলবো? আলিফ। আলিফ। আচ্ছা, এবার আমি আরেকজনকে জিজ্ঞাসা করি। কামাল হোসেন ভাই, এমডি কামাল হোসেন ভাই, আপনি আছেন? শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কামাল হোসেন ভাই, আপনি বলবেন এই হরফটার নাম কি? হ। খ। আচ্ছা, এই হরফটার নাম হচ্ছে খ। কারণ কিভাবে আপনি বুঝতে পারলেন যে এই হরফটা হচ্ছে খ? জিমের মতো দেখা যাবে কিন্তু উপরে নুকতা থাকবে। নুক্তা, মাশাআল্লাহ। দেখেন আমরা হ। পড়েছিলাম এটা হচ্ছে জিম। এই যে আচ্ছা আমি আবার এটাকে আঁকি একটু এর জায়গায়। আচ্ছা, এটা হচ্ছে আমরা জিম, ঠিক না? এই যে এটাকে আমরা জিম বলেছি, কিন্তু বলেছি যে জিম হা এবং খ এই একই আকৃতি। কিন্তু এটাকে যখন আমরা মানে যুক্ত হবে তখন নিচের অংশটা পড়ে যাবে, এই উপরের অংশটাই শুধু বাকি থাকবে, অর্থাৎ আকৃতিটা এমন হবে। এখন এই আকৃতির নিচে একটা নুক্তা দিলে এটা হয়ে যাবে জিম, উপরে একটা নুক্তা দিলে এটা হয়ে যাবে খ, আর যদি উপরে নিচে কিছুই না দেই তাহলে এটা হয়ে যাবে হা। এটা হয়ে যাবে কি? হা। তাহলে এইখানে আমরা সেম আকৃতিটা দেখতে পাচ্ছি, এই যে একটা আকৃতি আমরা দেখতে পাচ্ছি, ঠিক না? কিন্তু এটার উপরে যেহেতু এক নুক্তা, তাহলে উপরে এক নুক্তার ক্ষেত্রে আমরা বলবো এটা হচ্ছে খ। এটা হচ্ছে কি? খ। আচ্ছা, তারপরে দেখেন তারপরে আরেকজন ভাই বলবেন, আরেকজন হচ্ছে মাহবুবুল আলম, এমডি মাহবুবুল আলম। আলম ভাই, আপনি শুনতে পাচ্ছেন? মাহবুবুল আলম 240113 আইডি। মাহবুবুল আলম ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, মাহফুজুর রহমান ভাই, আপনি শুনতে পাচ্ছেন? মাহফুজুর রহমান ভাই। জি আলহামদুলিল্লাহ। জি জি, মাহফুজুর রহমান ভাই বলবেন এই হরফটার নাম কি? আলিফ। আলিফ। কেন বুঝলেন এটা আলিফ? শব্দের মাঝামাঝি ডান দিকে হ্যাঁ, লম্বা রেখা তার ডান দিকের হরফের সাথে মিলেছে। বুঝতে পেরেছেন? জি জি। ডান দিকের হরফের সাথে মিলে সেটাকে আমরা কি বলবো? আলিফ বলবো। আলিফ। আচ্ছা, এটা আলিফের কোন রূপ বলেন তো? এই যে গসিকিন, এটা আলিফের কোন রূপ? শুরু, শেষ না মাঝে? মাঝে। মাঝে, কারণ এই গসিকিন এটা হচ্ছে পুরো একটা শব্দ, তাহলে এটা হচ্ছে আলিফের মাঝের রূপ। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে আমরা আরেকজনের কাছে চলে যাই। আরেকজন বলেন এই হরফটার নাম কি? আরেকজন বলেন, কে বলবেন? রঞ্জু ভাই, এমডি রঞ্জু মিয়া আছেন? জি হ্যাঁ জি, রঞ্জু ভাই আপনি বলেন এই হরফটার নাম কি? বা। এটা বা। বা কিভাবে বুঝেছেন এটা যে বা? বা নিচে এক নুকতা আছে। আচ্ছা, মাশাআল্লাহ, নিচে এক নুকতা আছে এবং এটার এই যে এরকম একটা শেপ, অর্থাৎ অনেকটা নৌকা। জি। জি। আচ্ছা,
এখানে বা এর কোন রূপ এটা, শুরু, মাঝে নাকি শেষে? শেষে। এসে শেষে, মাশাআল্লাহ। শেষে যদি থাকে তাহলে ওই শেষের বায়ের ক্ষেত্রে কিছু অতিরিক্ত চিহ্ন যুক্ত হয়, সেটা কি? শেষে তো পূর্ণরূপ থাকে, ঠিক না? বায়ের শেষে হ্যাঁ, হ্যাঁ। পূর্ণরূপ থাকে না, পূর্ণ বাটাই তো জি থাকে শেষে, শব্দের শেষে। কিন্তু তার আগে এই যে দেখেন, এই যে একটা মাথা দেখতে পাচ্ছেন, এই যে একটা মাথা, আমরা বলেছিলাম শব্দের তার জি পূর্বের জি শব্দের সাথে তার একটা কানেকশন থাকবে, একটা সংযুক্তি থাকবে, একটা মাথা থাকবে। বুঝতে পেরেছেন? জি আচ্ছা, তো জি জি মোটামুটি আশা করি যে আপনারা সবাই আলহামদুলিল্লাহ এটা ক্লিয়ার। যারা ক্লিয়ার না এখনো, তারা আপনারা আরেকটু প্র্যাকটিস করলে বিষয়টা আরো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা চলে যাচ্ছি, আমরা 7টা হরফ পর্যন্ত পড়েছিলাম, খ পর্যন্ত পড়েছিলাম আমরা সম্ভবত, জি, খ পর্যন্ত পড়েছিলাম। এবার আমরা আজকে দেখব দাল। এই হরফটার নাম কি? দাল। দাল ডাল, এই ডাল হরফটা যখন শব্দের দাল শুরুতে থাকে তখন একই, তার আকৃতির কোনো পরিবর্তন হয় না। বুঝতে পেরেছেন? মুক্ত থাকলে যে রকম, শব্দের শুরুতে থাকলে একই রকম। যেমন দেখেন এখানে দিনুন, দিনুন যে শব্দ, এই প্রথম হরফটার নাম হচ্ছে ডাল। প্রথম হরফটার নাম কি? ডাল। বুঝতে ডাল পেরেছেন? ডালটা চিনবো কিভাবে? এই যে এরকম একটা হাঁটু ভাঙ্গার মতো থাকবে, বুঝতে পেরেছেন? ডাল, এই যে এমন একটা, এই পুরা অর্ধেক, অর্ধেকের মতো, অর্ধেক থেকেই এটাকে আমরা ডাল বলবো। তারপরে দেখেন এই ডালটাই শব্দের শেষে এবং মাঝে, এটার আকৃতিটা আচ্ছা, এই ডাল হরফটাই শব্দের মাঝে এবং শেষে তার আকৃতিটা একটু পরিবর্তন হয়ে যায়। কতটুকু পরিবর্তন হয় খেয়াল করেন, কিছুই পরিবর্তন নাই, পূর্ণ ডালই থাকে। শুধুমাত্র পার্থক্য হচ্ছে যে তার পূর্বের হরফের সাথে যুক্ত হওয়ার জন্য একটা মাথা যুক্ত হয়ে যায় তার সাথে। দেখতে পেরেছেন? এই যে পূর্বের হরফের সাথে, বুঝতে পেরেছেন? তার মানে দেখেন এই যে ডালটা, এই ডালটাকে যখন আমরা কোনো শব্দের মাঝখানে ব্যবহার করব অথবা কোনো শব্দের শেষে ব্যবহার করব, তখন আমার করণীয় কি থাকবে? এই ডালের শুরুতে আমি আরেকটা মাথা যুক্ত করে দিব, একটা লেজ যুক্ত করে দিব পূর্বের সাথে, পূর্বের হরফের সাথে, যেন এটার একটা সংযুক্তি থাকে। যেমন দেখেন এই যে এখানে কদরুন, এই যে দেখেন কদরুন, পরিমাপ বা পরিমাণ, এই যে এখানে কফ হরফের সাথে ডাল হরফটা যুক্ত হয়েছে। তার মানে দেখেন এই ডাল হরফটা তার পূর্বের হরফের সাথে যুক্ত হওয়ার জন্য পূর্ণ ডালটাই আছে, কিন্তু পার্থক্য হচ্ছে শুধুমাত্র পূর্বের হরফের সাথে একটা মাথা যুক্ত হয়ে গিয়েছে, একটা লেজ যুক্ত হয়ে গিয়েছে। ঠিক একইভাবে এই ঈদুন শব্দের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে ডাল হরফটা ছিল, এই ডাল হরফটা পূর্বে পূর্ণ ডালটাই আছে, পার্থক্য হচ্ছে তার পূর্বের হরফের সাথে সংযুক্তির জন্য একটা মাথা যুক্ত হয়ে গিয়েছে। তো এই ডালটা যদি আমরা বুঝে থাকি তাহলে জাল বোঝাটা আমাদের জন্য একদম পানি ভাত। কারণ দেখেন ডাল এবং জাল পার্থক্য কি? শুধুমাত্র নুক্তা। পার্থক্য কি বলেন? শুধুমাত্র নুক্তা। নুক্তা, উপরে এক নুক্তা থাকলেই সেটাকে আমরা কি বলবো? জাল বলবো। বুঝতে পেরেছেন? জাল। দেখেন ডালের মতো জালের ক্ষেত্রেও সেম একই জিনিস, যার যেহেতু নুক্তার পার্থক্য, আর কোনো পার্থক্যই নাই। এই শব্দের শুরুতে থাকলেও এই মুক্ত বর্ণের মতো, যখন মুক্ত অবস্থায় ছিল তখন যেমন পূর্ণ রূপের জালটা ছিল, শব্দের শুরুতে থাকলেও একই হবে। যেমন দেখেন এখানে জালিকা, জালিকা শব্দের অর্থ হচ্ছে উহা। আমরা যে বলি না যে ওই, যে ওই বা উহা, দিস, দোজ, আমরা যে দোজ বলি, বা দ্যাট, সরি দোজ না দ্যাট, আমরা যে দ্যাট বলি মানে ওই, এই জালিকা হচ্ছে উহা। তার মানে যদি আমি দূরে বলি যে উহা একটা লাইট, তাহলে জালিকা মিসবাহুন, উহা একটা বাতি। তো এই যে জালিকা, জালিকা শব্দের শুরুতেও দেখেন এখানে এই যে জাল হরফটা যুক্ত হয়েছে, তা পূর্ণরূপে এসেছে, কোন রকম কোনো পরিবর্তন এই হরফের মধ্যে হয় নাই। কিন্তু খেয়াল করেন ডালের মতো এই শব্দটা যখন, এই হরফটা যখন কোনো শব্দের মাঝে আসবে অথবা কোনো শব্দের শেষে আসবে, তখন পার্থক্য কি? পূর্বের হরফের সাথে যুক্ত হওয়ার জন্য, কারণ শব্দ গঠিত হইতে হইলে তো যে কোনো আরো একটা দুইটা হরফের সাথে তাকে যুক্ত হইতে হবে, কয়েকটা হরফ মিলেই তো একটা শব্দ হয়। তার মানে পূর্বের আরেকটা হরফের সাথে অথবা পরের একটা হরফের সাথে, যে কোনো দুইটা, হয় পূর্বের হরফ অথবা পরের হরফ, যে কোনো দুইটা হরফের সাথে যুক্ত হওয়ার জন্য তার মধ্যে একটা লেজ যুক্ত হয়ে যাবে। যেমন দেখেন এখানে এই পরের হরফের সাথে তো যুক্ত হতে পারবে না, কারণ জাল তো তার মধ্যেই শেষ, সে তো আর পরের হরফের সাথে যুক্ত হয় না, পূর্বের হরফের সাথে যুক্ত হয়। পূর্বের হরফটা হয় শব্দের মাঝখানে হবে অথবা শব্দের শেষে হবে তার অবস্থানটা। যেমন দেখেন এই জাল হরফটা মাঝখানে থাকলে নিচে একটা শব্দ আমরা দেখতে পাচ্ছি হাজফুন। হাজফুন মানে হচ্ছে মাস্ক করা, মিটিয়ে ফেলা, ঠিক আছে, রিমুভ করা। তো
তো হাসফুন দেখেন এখানে হা এর সাথে জাল হরফটা যুক্ত হয়েছে, তাহলে জাল হরফটা কি এখানে মাঝে আছে না বলেন তো? এখানে জাল জি হরফটা কি মাঝে আছে, আছে না? মাঝে থাকার কারণে যেহেতু শব্দের মাঝে মাঝখানে। তার পূর্বের হরফের সাথে তার একটা লিঙ্ক আপ করা দরকার, এই জন্য একটা মাথা যুক্ত হয়ে গিয়েছে। ঠিক একই ভাবে পরের যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি এখানে জালের অবস্থান শব্দের শেষে, তো শেষে থাকলেও তার পূর্বের হরফের সাথে যুক্ত হওয়ার জন্য তার একটা মাথা যুক্ত হয়েছে, লাজিদুন। লাজিদুন মানে টেস্টি, খুবই সুস্বাদু। তারপরে দেখেন র, র হরফটা, র এবং ডাল দুইটা হরফের মধ্যে পার্থক্য হচ্ছে আকৃতিতে। দেখেন দুইটা হরফে একটু উপর থেকে নিচের দিকে একটা রেখা আসছে, তো পার্থক্যটা কি, যে ডালের মধ্যে পুরাপুরি এই যে এইভাবে ভাঙ্গা ছিল, একদম পুরাপুরি ভাঙ্গা, আর র এর মধ্যে এই ভাঙ্গাটা একটু সমান্তরাল। বুঝতে পেরেছেন? ডাল অনেকটা একটা ত্রিভুজের মতো ছিল, দেখেন ডালটা অনেকটা ত্রিভুজের মতো না, দেখছেন? ডালটা কিন্তু অনেকটা ত্রিভুজের মতো, আমি এখানে যদি একটা ইয়া দিয়ে দিই তাহলে এটা একটা ত্রিভুজ হয়ে যাবে। তার মানে ডালের যেই ভাঙ্গাটা এটা অনেকটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভাঙছে, কিন্তু এই যে র এর যেই ভাঙ্গাটা এটা কিন্তু ওরকম না, অনেকটা একটু সমান্তরাল বা এরকম একটা রেখার মতো, হালকা একটু এদিক সেদিক হয়েছে। তো এই হচ্ছে টোটাল বিষয়। তো এই রটাও আমরা চিনতে পেরেছি। তো এই রটাও ডাল এবং জালের মতো শব্দের শুরুতে থাকলে তার কোনো পরিবর্তন হয় না। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি রজুলুন, রজুলুন শব্দের অর্থ হচ্ছে লোক, পার্সন, পিপল, মানুষ। তো রজুলুন, এই রজুলুনটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শুরুতে র এসেছে শব্দের শুরুতে, যার কারণে তার আকৃতির কোনো রকম কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু দেখেন পরের দুইটা অর্থাৎ শব্দের মাঝে অথবা শব্দের শেষে থাকলে দেখেন আকৃতির কোনো পরিবর্তন হয় নাই, জাস্ট একটাই পার্থক্য, যে তাকে যেহেতু পূর্বের আরেকটা হরফের সাথে যুক্ত হইতে হবে, এই যুক্ত হওয়ার জন্য, লিঙ্ক আপ হওয়ার জন্য তার সাথে একটা মাথা যুক্ত হয়ে গিয়েছে। দেখেন এই যে রয়ের মধ্যে একটা মাথা যুক্ত হয়ে গিয়েছে, শুধুমাত্র তার পূর্বের হরফের সাথে তাকে কানেকশন দেওয়ার জন্য, তাকে কানেক্ট করার জন্য। তো এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। যেমন আমরা দেখতে পাচ্ছি শব্দের মাঝখানে যদি র থাকে তার উদাহরণ হচ্ছে কোরআনুন। কোরআনুন মানে কোরআন, করা ইয়াকরাউ থেকে কোরআন মানে হচ্ছে কোরআন বলা হয় ওই জিনিসকে যে জিনিসটা বেশি বেশি পঠিত হয়, অর্থাৎ বারবার পাঠ করা হয়। আর কোরআন এটা এমন একটা কিতাব, পৃথিবীতে প্রতিদিন লক্ষ কোটি বার, হাজার হাজার কোটি বার এই কোরআনটা তিলাওয়াত করা হচ্ছে। এই জন্য আচ্ছা, আমরা এই মিউটেড অবস্থায় থাকবো যারা এখানে আওয়াজ আসছে। আচ্ছা, এতটুকু আশা করি বুঝতে পেরেছেন। তারপরে দেখেন শব্দের শেষে যদি র থাকে তাহলে তার উদাহরণ কেমন। এখানেও দেখেন আমরা কি বলেছি, যে র হরফটা কখনোই পরিবর্তন হবে না, অর্থাৎ তার পূর্ণ আকৃতি পরিবর্তন হবে না। এটা আমরা সামনে চার্টে গেলে দেখতে পারবো যে কোন হরফটা পূর্ণ আকৃতির পরিবর্তন হয়, মানে ফুল চেঞ্জ হয়ে যায়, কোন হরফটা আছে যে মানে কিছুটা চেঞ্জ হয়, আর কোন হরফ আছে একদমই চেঞ্জ হয় না। র এর ক্ষেত্রে দেখেন তার আকৃতির কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, জাস্ট একটা পার্থক্য হচ্ছে যে তার পূর্বের হরফের সাথে শব্দের যদি মাঝে থাকে অথবা শেষে থাকে, যেহেতু পূর্বের হরফের সাথে তাকে কানেক্ট হতে হবে, তাকে সংযুক্ত হইতে হবে, এই জন্য জাস্ট একটা মাথা বা একটা লেজ তার সাথে যুক্ত হয়েছে। যেমন শব্দের শেষে দেখেন সবারুন, সবারুন মানে হচ্ছে ধৈর্য, ধৈর্য। আমরা বলি যে আল্লাহ তাআলা আমাদেরকে সবরে জামিল দান করুন, জামিল মানে সুন্দর, অর্থাৎ সুন্দর ধৈর্য ধারণ করার আমাদেরকে তৌফিক দিন। তো এই যে অথবা বলি যে সবর করো, ধৈর্য ধরো, এই সবর মানে হচ্ছে সবর। আচ্ছা, তারপরে দেখেন আমরা পরের হরফটাতে চলে যাই। এই বিষয়টা যেহেতু আমরা বুঝতে পেরেছি অলরেডি, একটা শেপ আমরা প্যাটার্ন ধরতে পেরেছি, এই জন্য আমরা এটা একটু দ্রুতই চলে যাচ্ছি। দেখেন জা, এই জা হরফটা আর রা হরফ একই রকম, কিন্তু পার্থক্যটা হচ্ছে র এর উপরে এক নুক্তা দিলেই সেটা হয়ে যায় জা। ঠিক যেহেতু র এবং জা শুধুমাত্র নুক্তার কারণেই ভিন্ন হচ্ছে, বাকি কাজ একই। তো যেমন দেখেন শব্দের শুরুতে জা এর কোনো পরিবর্তন নাই, যেমন জাহরুন, জাহরুন মানে হচ্ছে জাহরাতুন মানে হচ্ছে ফুল। তারপরে দেখেন এইখানে শব্দের মাঝখানে থাকলে তার পূর্বের হরফের সাথে যুক্ত হওয়ার জন্য তার একটা লেজ বা একটা কানেকশন যুক্ত হয়েছে, যেমন আজিজুন মানে হচ্ছে প্রিয়। তারপরে দেখেন এই যে শব্দের শেষে থাকলেও সেম একটা কানেকশন যুক্ত হয়েছে। তো আমরা র যদি বুঝে থাকি তাহলে জাটাও বুঝাটা আমাদের জন্য খুবই সহজ। এবার আসেন পরের হরফে চলে যাই। পরের হরফটা হচ্ছে সিন। সিনের মধ্যে আমরা বলেছিলাম যে সিন হরফটা কিভাবে চিনবো আমরা, যখন আমরা দেখবো যে তিনটা মাথা, তিনটা মাথা, এই তিন মাথা দেখলে আমরা বুঝতে পারবো এটা সিন। কিন্তু শর্ত হচ্ছে তিন মাথার উপরে কোনো নুক্তা থাকা যাবে না, যদি নুক্তা থাকে তাহলে সেটা হয়ে যাবে শিন। সেটা হয়ে যাবে কি বলেন? শিন। নুক্তা থাকলে শিন, আর নুক্তা না থাকলে তিন মাথা দেখলেই আমরা বুঝবো এটা হচ্ছে সিন। এবার আসেন এই সিন হরফটা তার আকৃতি কিছুটা পরিবর্তন করে। তো কিভাবে পরিবর্তন করে
দেখেন পূর্ণ সিন হইতে হলে দুইটা চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এরকম 3 মাথা, আরেকটা চিহ্ন আমরা দেখতে পাচ্ছি এরকম একটা পেটের মতো আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পেরেছেন? অর্থাৎ একটা গোল শেপ আমরা দেখতে পাচ্ছি। এই গোল শেপটা যদি যুক্ত হয় আর তার আগে যদি এরকম 3টা মাথা থাকে, তাহলে এটাকে আমরা বলবো সিন। তো কিন্তু এখন দেখেন শব্দের শুরুতে, মাঝে এবং শেষে যখন এই সিনটা যুক্ত হয়, তখন সিনের মধ্যে আকৃতিগত কিছুটা পার্থক্য হয়। কেমন পার্থক্য হয় আকৃতিগত? শুধুমাত্র এই তিনের যে মূল সাইন, মূল যে চিহ্ন, তিন সিনকে আমরা কিভাবে চিনবো? মূল চিনার উপায় হচ্ছে এর মধ্যে 3টা মাথা থাকবে, তো এই 3 মাথাটাই শুধু বাকি থাকবে। যেমন দেখেন এখানে শব্দের শুরুতে 3, এই সিন শব্দের শুরুতে সিনের ক্ষেত্রে দেখেন এখানে 3টা মাথা আছে। এখন শব্দের শুরুতে থাকলে একটা শব্দ হইতে গেলে আমরা জানি তার সাথে আরো কয়েকটা হরফ যুক্ত হইতে হয়। তাহলে সিন দিয়ে যেহেতু শুরু, তার মানে এটা একটা শব্দ হইতে গেলে তারপর আরো আরেকটা হরফ লাগবে, ওই হরফের সাথে সিনকে যুক্ত হওয়ার জন্য ওই পূর্বের মতোই একটা মাথা যুক্ত হবে। এই যে এখানেও সেই মাথাটা যুক্ত হয়েছে, তার মানে আমরা বুঝতে পারলাম যে শব্দের শুরুতে সিনের বাকি অর্ধেক এটা পড়ে যায়, এটা রিমুভ হয়ে যায়। শুধুমাত্র প্রথম যে মূল সাইনটা ছিল যে 3 মাথা, এই 3 মাথাটাই শুধুমাত্র বাকি থাকে। যেমন দেখেন সালামুন, সালামুন মানে হচ্ছে শান্তি, আমরা বলি যে আসসালামু আলাইকুম, অর্থাৎ আপনার উপর শান্তি বর্ষিত হোক। তো এই এই শান্তি বর্ষিত হোক, এই যে সালাম, এই সালাম শব্দটা শুরু হয়েছে সিন দিয়ে। যেহেতু সিনের পর একটা লাম আছে, তো এই লামের সাথে সিনকে যুক্ত করার জন্য একটা মাথা এখানে যুক্ত হয়েছে, বুঝতে পেরেছেন? এবার আসেন সিনের মাঝের অবস্থা। দেখেন সিন যদি মাঝে, শব্দের কোনো একটা শব্দের মাঝখানে সিন থাকবে, মাঝখানে বলার সাথে সাথে আমরা বুঝতে পারছি ওই শব্দটার মধ্যে সিনের আগেও একটা হরফ থাকবে, সিনের পরেও একটা হরফ, বুঝতে পেরেছেন? তুমি আবার রাগ করছো, তোর রাগ ঠিক নেই। আচ্ছা শামীম ভাই এখান থেকে আওয়াজ আসছে, আপনি একটু বন্ধ করে রাখবেন। দেখেন মাঝে থাকলে তার পূর্বে আরেকটা হরফ থাকবে, পরেও একটা হরফ থাকবে, তার মানে 2 হরফের সাথেই তার একটা কানেকশন থাকবে। এই জন্য দেখেন এই সিনের এই পাশেও একটা মাথা যুক্ত হয়েছে, এই পাশেও একটা মাথা যুক্ত হয়েছে, আর মাঝখানে হচ্ছে 3টা নুক্তা। বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছেন বিষয়টা? জি। দেখেন নিচের শব্দটা যে মাসহুন, মাসহুন মানেও রিমুভ করা, মাসাহ ইয়ামসাহু আমরা বলি যে মাথা মাসাহ করা, স্পর্শ করা, মাসাহ মানে স্পর্শ করা। যেমন আমরা বলি যে ওজুর মধ্যে একটা রুকন হচ্ছে মাথা মাসাহ করতে হবে, ওই মাসাহ। তো এই মাসাহের মধ্যে দেখেন সিনের আগে মিম আছে, সিনের পরে হা আছে। মিম এবং হা এই দুইটার সাথে যদি যুক্ত হইতে হয়, তাহলে এর এই সিনের সাথে পূর্বেও একটা কানেকশন থাকতে হবে, একটা মাথা থাকবে, পরেও আরেকটা মাথা থাকবে, অর্থাৎ পূর্বে একটা লেজ থাকবে, পরে একটা লেজ থাকবে। তাহলে এটাকে আমরা সিনের শব্দের মাঝের অবস্থা বলতে পারি। শব্দের শেষে যদি সিন থাকে তাহলে দেখেন কি হয়। পূর্বে গত ক্লাসে বলেছিলাম যে শব্দের আচ্ছা, আমি একটু আর এখান থেকে আওয়াজ আসছে, আমি একটু মিউট করে দিই সবাইকে, তাহলে জিনিসটা দেখতে সহজ হবে। সবাই যারা এখান থেকে আওয়াজ আসছে আপনারা একটু মিউট করে রাখবেন ইনশাল্লাহ, তাহলে এতে অন্যদের জন্য সহজ হয়। আচ্ছা আমরা এটা খুব দ্রুত চলে যাই। দেখেন তাহলে আমরা বুঝতে পারলাম যে শব্দের শেষে, আমরা গতকালকের পূর্বের কোন একটা ক্লাসে বলেছিলাম যে শব্দের শেষে হরফের পূর্ণ রূপটাই থাকে, পার্থক্য হচ্ছে তার পূর্বের হরফের সাথে তার যেহেতু একটা কানেকশন থাকতে হয়, এই জন্য একটা লেজ বা মাথা যুক্ত হয়। তাহলে আমরা আশা করি এটাও বুঝতে পেরেছি। এবার আমরা সিনের মধ্যে আসি। যদি আপনি সিন বুঝতে পারেন তাহলে সিন বোঝাটা আপনার জন্য খুবই সহজ, কারণ পার্থক্য হচ্ছে শুধুমাত্র 3টা নুক্তা যুক্ত হবে। তাহলে দেখেন একই আকৃতি, কোনো চেঞ্জ নাই, শুধু নুক্তা যুক্ত হয়েছে। যেমন এই শিন হরফটা শব্দের শুরুতে আমরা দেখতে পাচ্ছি শাই উন, এখানে শাই উন, আমরা এই হরফটাকে শিন কিভাবে বলবো? এটার মধ্যে 3টা মাথা আছে আর উপরে 3 নুক্তা আছে। তারপরে দেখেন পরের যে হরফটা শব্দের মাঝে এসেছে, শব্দের মাঝে আমরা এটাকে দেখবো যে হাসরুন, যে শব্দটা, এই শব্দের মাঝখানের হরফটাকে আমরা বলবো শিন। কেন বলবো শিন? কারণ এখানে 3টা মাথা আছে আর তার পূর্বে তার উপরে 3টা নুক্তা আছে। তারপরে 3 নাম্বার আমরা দেখতে পাচ্ছি শব্দের শেষে শিন হরফের অবস্থান। যেমন কোরাইশুন শব্দ, আমরা প্রতি নামাজে প্রায় সময় আমরা পড়ি লিলাফি কোরাইশ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরাইশ বংশের ছিলেন। তো এই যে কোরাইশ, এই কোরাইশ এটার এই যে শব্দের শেষে যে হরফটা, এটা পূর্ণ শিনে আমরা দেখতে পাচ্ছি, শুধু পার্থক্য হচ্ছে পূর্বের সাথে তার একটা কানেকশন আছে।
এবার আসেন পরের হরফটাতে চলে যাই। পরের হরফটা হচ্ছে সদ। পরের হরফটা কি বলেন? সদ। দেখেন আমরা হরফের যে আকৃতিতে আমরা লিখে লিখে শিখেছি পূর্বের প্রথম ক্লাসে, দেখেন ওইখানে আমরা বলেছিলাম যে এই যে ত লিখতে গেলে আমার যেরকম একটা উটের নিচের উটের যে কুচ থাকে, উটের যে পেট থাকে, এরকম একটা শেপ আমাকে দিতে হয়, এই যে এইভাবে এটা দিতে হয়। এখন এটার উপরে যদি আমি একটা লম্বা রেখা দিই তাহলে এটা হয়ে যায় ত, যেমন আমরা এই যে নিচে দেখতে পাচ্ছি। আর যদি এখানে উপরে লম্বা দাগ না দিয়ে নিচে একটা পেট দিয়ে দিই তাহলে এটা হয়ে যায় সদ। এটা কি হয়ে যায় বলেন? বুঝতে পারছেন আপনারা? আপনারা কি আছেন ক্লাসে? ক্লাসে আচ্ছা, জি, কারো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে বিষয়টা? সবাই সবাই না হুজুর, আচ্ছা, জি। বুঝতে যেহেতু পারছি আমরা গত ক্লাসে আমরা এক দুইটা ক্লাসে একটু ডিটেলস বলার চেষ্টা করেছি, সময় নিয়েছি জাস্ট প্যাটার্নটা বোঝানোর জন্য, থিমটা বোঝানোর জন্য যে কোন থিমে আমরা আগাচ্ছি। এই জন্য আর আজকের এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা এত বেশি ডিটেলস যাব না। এটা আপনারা এই নিজেরা কয়েকবার প্র্যাকটিস করে নেবেন ইনশাআল্লাহ। তাহলে দেখেন এই সদ হরফটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার চারটা হরফ শেখা হয়ে যাবে, সদ, দ, ত এবং জ। কারণ এই চারটা হরফ লেখার জন্য একটা জিনিস এটা প্রত্যেকটা হরফের মধ্যেই কমন, সেটা হচ্ছে এই যে উটের মতো, এই যে এরকম একটা উটের কুজের মতো একটা পেট তৈরি করা। এই প্রত্যেকটা হরফের মধ্যে এটা কমন বিষয়, বুঝতে পেরেছেন? তো কিন্তু পার্থক্যটা কতটুকু? সদ এবং দদের মধ্যে নিচে একটা শেপ যুক্ত হয়, নিচে একটা পেট থাকে। আর ত এবং জয়ের মধ্যে শুধুমাত্র উপরে একটা দাগ থাকে, আর নুক্তার পার্থক্য। এখন সদ এবং দদ এই দুইটা হরফ একই রকম। দেখেন ওই সিনের মতো এর প্রথম অংশটাই বাকি থাকে যুক্ত অবস্থায়, শব্দের শুরুতে এবং মাঝে। আর শব্দের শেষে তো আমরা বারবারই বলে আসছি যে শব্দের শেষে প্রতিটা হরফই পূর্ণরূপে থাকে। পার্থক্য হচ্ছে তার পূর্বের হরফের সাথে তার কানেকশনের জন্য শুধুমাত্র একটা মাথা যুক্ত হয়। কিন্তু শব্দের মাঝখানে এবং শুরুতে কিছু হরফের আকৃতি পরিবর্তন হয়ে যায়। যেমন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি সদ এবং দদ, এর মধ্যে কতটুকু পরিবর্তন হচ্ছে? পূর্ণ হরফটার অর্ধেক বাকি থাকবে, বাকি অর্ধেক পড়ে যাবে। যেমন দেখেন সলাতুন, এই সদ হরফটা যদি শব্দের শুরুতে থাকে তার আকৃতি এমন থাকে, এই যে অর্ধেক এসেছে, এই যে আমি এখানে একটা বিভাজন দিয়েছি, একটা ডিভিশন দিয়েছি, ডিভাইডেড করেছি আমি এখানে। দেখেন এই এই প্রথম অংশটাই থাকবে, পরের অংশটা আর থাকবে না। আর যেহেতু এটা শব্দের শুরুতে, তার মানে তারপরে আরো কিছু হরফ থাকবে, এই জন্য ওই হরফগুলোর সাথে যুক্ত হওয়ার জন্য আরেকটা মাথা যুক্ত হবে। এই হচ্ছে সদ। শব্দের মাঝখানে থাকলে আমরা ইতিপূর্বে যেরকম বলেছি যে শব্দের মাঝে থাকলে এই তার পূর্বের হরফের সাথেও যুক্ত হবে, তারপরের হরফের সাথেও যুক্ত হবে। দুই হরফের সাথে যুক্ত হওয়ার জন্য একটা করে মাথা থাকবে। যেমন দেখেন এই স নুন। তারপরে দেখেন শব্দের শেষে থাকলে পূর্ণ হরফেই থাকে, এটা আমরা বারবার বলে আসছি। পার্থক্য হচ্ছে শুধুমাত্র পূর্বের হরফের সাথে যুক্ত হওয়ার জন্য একটা মাথা যুক্ত হয় অথবা একটা লেজ যুক্ত হয়। যেমন খালিসুন, খালিসুন মানে হচ্ছে খাঁটি। তারপরে দেখেন এই সদ এবং দদ একদম সেম টু সেম, কোনো পার্থক্য নাই। শুধুমাত্র পার্থক্য হচ্ছে তাদের জাতিগত পার্থক্য। তাদের জাতিগত পার্থক্য ছিল সদ থেকে দদ আলাদা হয় একটা নুক্তায়ের মাধ্যমে, নুক্তাটা থাকে উপরে। তো যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এই শব্দের শুরুতে দদের উদাহরণ হচ্ছে দরাবা, অর্থাৎ সে প্রহার করেছে, সে মেরেছে। তারপর আমরা মাঝখানে দেখতে পাচ্ছি দদ, যেমন বাইদতুন মানে হচ্ছে ডিম, বাইদতুন মানে হচ্ছে ডিম। যেমন এই যে এখানে এই তায়ের সাথে যুক্ত হওয়ার জন্য একটা মাথা যুক্ত হয়েছে, ইয়ায়ের সাথে যুক্ত হওয়ার জন্য দদের একটা মাথা যুক্ত হয়েছে। তারপর আমরা দদের শেষের অবস্থা দেখতে পাচ্ছি, যেমন আবিয়াদুন, আবিয়াদুন মানে হচ্ছে সাদা। তারপরে দেখেন ত, এই ত হরফটা আমরা বলেছি যে ত হরফটা হচ্ছে নিচের যে পেটটা থাকে এটা অনেকটা ওই যে উটের পেটের মতো, উটের মতো আকৃতি। উট বসে থাকলে যেমন থাকে, আর উপরে একটা মাথা থাকে, এটাকে আমরা বলছি ত। যেমন দেখেন তহরুন বা তহারা, অর্থাৎ সে পবিত্র হয়েছে, এখানে তটা শুরুতে এসেছে, এই জন্য আমরা এই তয়ের আকৃতি এমন দেখতে পাচ্ছি। তয়ের মধ্যে শুরুতে তেমন কোনো পরিবর্তন হয় না, আবার শেষেও পরিবর্তন হয় না, মাঝেও পরিবর্তন হয় না। শুধুমাত্র পরিবর্তন হয় শব্দের শেষে এবং মাঝে। আর শুরুতে এই মাঝে থাকলে দুই দিকেই দুইটা মাথা যুক্ত হয়ে যায়, আর শেষে থাকলে তার পূর্বের সাথে, আর প্রথমে থাকলে তার পরের সাথে একটা মাথা যুক্ত হয়। যেমন দেখেন ত হরফটা পূর্ণরূপে আছে, শুধুমাত্র একটা মাথা যুক্ত হয়েছে। এখানে তার পূর্বের হরফের সাথেও একটা মাথা যুক্ত হয়েছে, পরের হরফের সাথেও মাথা যুক্ত হয়েছে, আর এখানে শুধুমাত্র পূর্বের হরফের সাথেই যুক্ত হয়েছে।
যেমন দেখেন বাতনুন, বাতনুন মানে হচ্ছে পেট। এখানে আমরা দেখতে পাচ্ছি ত এর পূর্বে আছে বা, ত এর পরে আছে নুন। এই পূর্বের এবং পরের দুইটা হরফের সাথে তটা মিলিত হওয়ার জন্য দুই দিকেই দুইটা লেজ যুক্ত হয়েছে বা দুইটা মাথা যুক্ত হয়েছে। তারপরে দেখেন এই যে এখানে খয়তুন, তো এই যে খয়তুন শব্দের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ত হরফটা শেষে আছে, তার পূর্বের হরফের সাথে যুক্ত হওয়ার জন্য তার মধ্যে একটা লেজ বা একটা মাথা যুক্ত হয়েছে। তারপরে দেখেন ত যদি বুঝে থাকেন তাহলে জ বোঝাটা একদম ইজি। তো দেখুন আমরা একটু দ্রুতই যাচ্ছি, কারণ আমাদের যেহেতু অনেকগুলো পড়া বাকি এখনো ইনশাআল্লাহ তাআলা। তো আর এই বিষয়গুলো একটা বুঝলে বাকিগুলো খুবই সহজ। তো জ এর মধ্যেও ত এর মতোই সেম, শব্দের শুরুতে, শব্দের মাঝে, শব্দের শেষে পূর্ণ হরফটাই থাকে। শুধুমাত্র পার্থক্য হচ্ছে শব্দের শুরুতে থাকলে পরের হরফের সাথে যুক্ত হওয়ার জন্য একটা মাথা যুক্ত হয়, শব্দের মাঝখানে থাকলে পূর্বের এবং পরের, শব্দের মাঝে থাকলে পূর্বের এবং পরের দুইটা হরফের সাথে যুক্ত হওয়ার জন্য একটা, এই দুই দিকেই দুইটা লেজ যুক্ত হয়। আর শব্দের শেষে থাকলে তার পূর্বের হরফের সাথে যুক্ত হওয়ার জন্য একটা লেজ যুক্ত হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি জুলমুন, জুলমুন মানে হচ্ছে অত্যাচার। আমরা প্রায় সময় বলি যে জুলুম, মাজলুম, মাজলুম বলি, মাজলুম মানে হচ্ছে যার উপরে জুলুম করা হয়। তাহলে জুলমুন মানে অত্যাচার। দেখেন এই জুলমুন শব্দের মধ্যেও শুরুতে জ এসেছে, তারপরের হরফটা হচ্ছে লাম, লামের সাথে জটা যুক্ত হওয়ার জন্য একটা মাথা যুক্ত হয়েছে। তারপরে আমরা দেখেন নাজরুন, নাজরুন মানে হচ্ছে দৃষ্টি। তো এই নাজরুনের মধ্যে দেখেন এখানে জ হরফটা এসেছে শব্দের মাঝখানে, তার পূর্বে আছে একটা হরফ নুন, পরে আছে একটা হরফ র। র এবং নুন দুইটা হরফের সাথে যুক্ত হওয়ার জন্য দুই দিকেই দুইটা মাথা যুক্ত হয়েছে, যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন দুই দিকেই দুইটা মাথা। তারপরে আমরা পরের হরফটা দেখতে পাচ্ছি এই শব্দের শেষে জ এর অবস্থা, যেমন হাফিজুন, 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 হাফিজা ইয়াহফাজু মানে হচ্ছে হেফাজত করা, হাফিজুন মানে আল্লাহ হাফিজ। আমরা বলি যে আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ মানে হচ্ছে আল্লাহ হাফিজ, আল্লাহ রক্ষাকারী, আল্লাহ হেফাজতকারী। তাহলে এখানে দেখেন এই হাফিজুন শব্দের শেষে জ হরফটা আছে, জ হরফের পূর্বের হরফটা যেহেতু ইয়া, এই ইয়া এর সাথে জটাকে যুক্ত হইতে হবে, এই জন্য এখানে পূর্বের হরফের সাথে একটা মাথা যুক্ত হয়েছে ইয়া এর সাথে। তাহলে আমরা আশা করি এটা বুঝতে পেরেছি। যারা একবার বুঝতে পারছেন না, এই ক্লাসটা রেকর্ড থাকবে, রেকর্ড ক্লাসটা আপনারা কয়েকবার দেখে নেবেন, তাহলে আশা করি বোঝাটা খুবই সহজ হয়ে যাবে। এবার দেখুন আমরা যে হরফটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আইন। এই আইন এবং গইন এই হরফ দুইটা হচ্ছে খালাতো ভাই, দেখতে একই রকম, পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র নুক্তা। নুক্তা না থাকলে সেটাকে আমরা বলবো আইন, আর নুক্তা থাকলে সেটাকে আমরা বলবো গইন। তার মানে যদি আমরা আইন বুঝে যাই তাহলে গইন আমাদের জন্য বোঝা খুবই সহজ হয়ে যাবে। তো দেখেন এই আইন হরফটাও সেম একই রকম জিম হা খ এই জাতীয় হরফের মতো, অর্থাৎ তার প্রথম তার পুরো আকৃতিটাকে যদি আমরা বলি তাহলে তার অর্ধেক বডিটাই শুধুমাত্র বাকি থাকবে শব্দের মাঝখানে এবং শুরুতে থাকা অবস্থায়। আর শব্দের শেষে তো আমরা বারবারই বলে আসছি যে প্রত্যেকটা হরফ শব্দের শেষে পূর্ণরূপেই থাকে, শুধুমাত্র পার্থক্য হচ্ছে শব্দের শেষে থাকার মানে হচ্ছে তার পূর্বে আরো কিছু হরফ আছে, ওই হরফের সাথে যুক্ত হওয়ার জন্য একটা লেজ থাকে, একটা কানেকশন থাকে, একটা মাথা থাকে, তো একটা লম্বা টান থাকে আর কি, সহজ কথা। তো এই ডানে বামে কোনো একটা টান থাকবে। তো এই জন্য দেখেন এই আইন হরফটার শব্দের শুরুতে এই অবস্থায় থাকে। এই অর্ধেকটা যদি আমরা নেই তাহলে এই যে এই হামজা এর মতো, তাহলে তারপরের হরফটার সাথে যুক্ত হওয়ার জন্য এই যে একটা মাথা যুক্ত হয়েছে তার সাথে। আর শব্দের মাঝখানে দেখেন, শব্দের মাঝখানে আইন হরফটা একটু রূপ পরিবর্তন করে। দেখেন শব্দের মাঝখানে তো হিসাবে এই যে এই মাথাটা থাকার দরকার ছিল, এই যে মাথাটা আমরা দেখতে পাচ্ছি হামজা এর মতো, এই মাথাটা থাকার দরকার ছিল, কিন্তু এমন থাকে না। শব্দের মাঝখানে অনেকটা দেখেন এই যে এরকম ভাবে, এই যে এইভাবে আইসা এই যে এইভাবে চলে যায়, এরকম দুই দিকে একটা পেঁচ দিয়ে একটা মাথা থাকে আর কি। তো এই যে আকৃতিটা আমরা দেখতে পাচ্ছি, এই আকৃতিটা হচ্ছে শব্দের মাঝখানে আইনের অবস্থা, তার শুরুতে একটা মাথা থাকে, শেষেও একটা মাথা থাকে। এবার মাঝখানে একটা কথা বলি, আমাদের অনেকের কাছে বিভিন্ন নুসখার কিতাব থাকে, কোরআন থাকে, কোনোটা কলিকাতা ফন্ট, কোনোটা সৌদি আরবের ফন্ট, বা কোনোটা দেখা যায় যে আমাদের হাফিজি ফন্ট। ওইগুলার ক্ষেত্রে কিছু হরফের মধ্যে আকৃতিগত একটু পার্থক্য দেখা যায়। আমরা ওই পার্থক্যগুলোও সামনের ক্লাসে আলোচনা করব। আমরা আগে একটা বেসিক জিনিসটা বুঝে নিই, বেসিক জিনিসের উপর দাঁড়িয়ে তখন আমরা যখন অন্যগুলোর সাথে এটাকে কম্পেয়ার করতে যাব, তুলনা করতে যাব, তখন আমাদের জন্য এটাকে চেনাটা খুবই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে দেখেন আইন এবং গইন এই দুইটা হরফ যখন শব্দের মাঝখানে থাকে তখন তার এই চিরাচরিত যে রূপটা আছে এই রূপটার মধ্যে একটু পরিবর্তন হয়ে যায়। এখন পরিবর্তনটা কিভাবে হয় দেখেন, খেয়াল করেন।
আমি আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে খুবই ইজি হয়ে যাবে যে পরিবর্তনটা হচ্ছে কিভাবে। দেখেন, এই হরফটাকেই তো আমরা আইন বলছি, তাই না? আপনারা কি আছেন ক্লাসে? এই হরফটাকে আমরা আইন জি বলছি না, আছি। বলেন তো? জি হুজুর আসছি। এখন এই হরফটা জি হুজুর, এই হরফের আইন বলছে জি। দেখেন, আমরা কি বলছি বারবার এতক্ষণ বলে আসতেছি, এই যে আমি দাগ দিছি, দাগের নিচেরটা ক্রস, এটা বাদ। শব্দের মাঝখানে এবং শুরুতে থাকলে এটা বাদ হয়ে যাবে। তার মানে উপরের অংশটাকে আমরা ব্যবহার করব। এখন উপরের অংশটা শব্দের শুরুতে যদি থাকে, তাহলে তো ধরেন এই যে শুরুই হইল আইন দিয়া, তার মানে তার পূর্বে আর কোনো কিছু লাগানোর প্রয়োজন নেই। কিন্তু তারপরে যে তার একটা হরফ আছে, আমরা আরেকটা মাথা যুক্ত করে দিব, এই যে এইভাবে আরেকটা মাথা যুক্ত করে দিব, তাহলে শুরুর অবস্থা কেন। এবার আপনি যদি তার পূর্বে ধরেন কোনো একটা হরফ আছে, এখন তার পূর্বে যদি আপনি কোনো একটা হরফকে লাগাইতে চান, ধরেন আমি হা হরফটা লাগাইলাম, এখন হা হরফটাকে যদি আপনি এই আইন হরফের সাথে কানেকশন দিতে যান, তাহলে এই আইনের সাথে আপনার এই হায়ের মধ্যে একটা টান দিতে হবে না, বলেন তো? একটা রেখা যুক্ত করতে হবে না কানেকশন দিতে হইলে? জি এখন জি জি এই দিকে দেখেন, এই দিকেও আপনি একটা টান দিলেন, আবার এই দিকেও একটা টান দিলেন, তাহলে দুই দিকে যখন টান দিলেন তখন এই যে এরকম একটা আকৃতি হয়ে গেল না? এই যে এরকম, এই এরকম একটা আকৃতি হয়ে গেল না, জি বলেন? জি এই যে এটা আইন। এখন বুঝতে পারছেন যে এই জি জি আকৃতিটা কই থেকে আসছে? এদিক থেকেও সে টান দিছে, এদিক থেকেও সে টান দিছে। অনেক সময় দেখবেন যে বাচ্চারা, ছোট বাচ্চা যখন হয়, তখন বাপ মা দুই দিকে দুইজনে দুই হাত ধরে। তো ডান হাতে বাপ ধরে, বাম হাতে মা ধরে, তো দুইজনেই দুই দিকে ধরে। তো দুইজন যদি দুই দিকে ধরে, তো ওটার আকৃতিটা কেমন হবে? অনেকটাই আইনের মতো। বুঝতে পেরেছেন? তো দেখা যায় শুধুমাত্র একটা মাথা, জি দেখা যাচ্ছে একটা মাথা, জি। দুই দিকে দুইজনে দুইটা হাত ধরছে। তো এই হচ্ছে বিষয়। তাহলে আশা করি আপনারা মাথা দুই দিকে দুইটা থাকলে মাথা বোঝা যাবে এটা আইন। হ্যাঁ হ্যাঁ, জি জি, আইন। তাহলে এই বুঝতে পেরেছেন, এই আইন, আইন বুঝতে পারলে গইন বোঝাটা একদম ইজি। তাহলে দেখেন, আইন হরফটা শব্দের শুরুতে থাকলে তার যে আকৃতি, অর্ধেক আকৃতি, এটা ঠিক থাকে। পার্থক্য হচ্ছে তারপরের হরফের সাথে যুক্ত হওয়ার জন্য এই যে একটা লম্বা রেখা যুক্ত হয়েছে। আর যখন মাঝখানে থাকে, তখন তারপরের হরফের সাথেও যেহেতু যুক্ত হইতে হবে, পূর্বের হরফের সাথেও যুক্ত হইতে হবে, দুই দিকেই দুইটা মাথা যায়। তো দুই মাথা যখন টান দেয়, তখন এই মাঝখানের ফাঁকা জায়গা এটা বন্ধ হয়ে যায়। বুঝতে পেরেছেন? তো তখন এই যে এমন একটা আকৃতি হয়ে যায়। আচ্ছা, জি তারপরে দেখেন, শব্দের শেষে যদি থাকে আইন, তাহলে একই রকম আমরা বারবার বলে আসতেছি, শব্দের শেষে হরফের পূর্ণ রূপ থাকে, তার মানে পূর্ণ আইনটাই থাকবে। পার্থক্য হচ্ছে তার পূর্বের হরফের সাথে যুক্ত হওয়ার জন্য একটা রেখা যুক্ত হবে, একটা লেজ যুক্ত হবে। তো কোনো কোনো কিতাবের মধ্যে, কোনো কোনো ফন্টের মধ্যে দেখবেন এই যে এরকমই আছে, অর্থাৎ এই যে মাঝখানে যেরকম রূপ ছিল না, এরকমই হবে। অর্থাৎ এই যে এরকম আলাদা বাজ থাকবে না, এরকম মূল আকৃতি থাকবে না, পুরোটা মিলে যাবে এই এই হরফের মতো মাঝের অবস্থান। আর কোন কোন ফন্ট বা কোন কোন লেখার স্টাইল ফন্টের মধ্যে এরকম থাকবে। তো আমরা সহজভাবে বুঝি যে এই যে যদি শব্দের শেষে এরকম থাকে, আর তার পূর্বের হরফের সাথে একটা কানেকশন, একটা লেজ থাকে, তাহলে এটা হচ্ছে আইনের শেষের অবস্থা, শব্দের শেষের অবস্থা। যেমন এবার আমরা চলুন উদাহরণ দিই। এই আইন হরফটা যখন শব্দের শুরুতে থাকে, যেমন দেখেন আশরুন, আশরুন, আশরুন মানে হচ্ছে 10। তো এই যে আশরুন শব্দটা দেখেন, শব্দের শুরুতেই আছে আইন। আইন কতটুকু আসছে? এই যে আমরা বলছিলাম এই এতটুকু আসছে, ঠিক না? এই আইন অর্ধেক আসছে, ঠিক না? দেখেন, এই আইন অর্ধেক আসছে না এখানে? জি জি হ্যাঁ। কিন্তু পার্থক্য কি? যেহেতু তারপরে একটা শিন আছে, শিনের হরফের সাথে যুক্ত হওয়ার জন্য এই যে এরকম একটা মাথা যুক্ত হয়ে গিয়েছে। তারপরে দেখেন পরের পরবর্তী আইন যখন মাঝে থাকে, যেমন বাঈদুন, বাঈদুন মানে হচ্ছে দূরে। তাহলে দেখেন দূরে, এই যে এখানে শুরুতে আছে বা, তারপরে আইন যুক্ত হয়েছে, তাহলে আমরা কি জানছিলাম? মাঝখানে থাকলে এই পাশেও একটা রেখা থাকে, ওই পাশেও আর একটা রেখা থাকে, আর তার দুইটাই যখন টান দেয় তখন এরকম একটা আকৃতি হয়ে যায়। যেমন দেখেন এই যে এখানে এটা হচ্ছে বাঈদুন। তারপর দেখেন শব্দের শেষে ওয়াকিউন। তো এই ওয়াকিউন শব্দের মধ্যে দেখেন শব্দের শেষে পূর্ণ রূপেই আছে আইনের। পার্থক্য হচ্ছে যেহেতু তার পূর্বে একটা কফ আছে, কফের সাথে যুক্ত হওয়ার জন্য একটা লেজ বা একটা মাথা তার সাথে যুক্ত হয়েছে। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এবার যদি আপনারা আইন বুঝতে পারেন, তাহলে এই আইন বুঝলে গয়ন বোঝাটা খুবই সহজ। আগে দেশের আইন বুঝতে হবে, বুঝতে পারছেন? আইন বুঝলে বেআইনি বোঝাটা আপনার জন্য খুবই সহজ হবে, যখন আইন না। দেখেন, এই আইন আর গয়ন এর মধ্যে পার্থক্য আমরা বলছিলাম শুধুমাত্র একটা নুক্তা, যে উপরে একটা নুক্তার শুধুমাত্র পার্থক্য হবে। তার মানে দেখেন, নুক্তার পার্থক্য মানে বাকি জিনিস এক। এখানে আর আমরা সময় ক্ষেপণ করবো না ইনশাল্লাহ। তো জাস্ট উদাহরণ দিই, যেমন দেখেন শব্দের শুরুতে গয়ন, এর উদাহরণ হচ্ছে গফুরুন। গফুরুন মানে হচ্ছে ক্ষমাশীল। আল্লাহু গফুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল। তো দেখেন শব্দের শুরুতে গয়ন এসেছে, তার মানে তার পূর্ণ আকৃতিটাই আছে,
আর যেহেতু পরের হরফের সাথে যুক্ত হইতে হবে এই জন্য তার এখানে একটা মাথা যুক্ত হয়েছে। তারপরে দেখেন শব্দের মাঝখানের উদাহরণ হচ্ছে মাগফিরাতুন। মাগফিরাতুন মানে ক্ষমা। তো এখানে দেখেন শুরুতে আছে মিম, তারপরে আছে ফা। মিম এবং ফা দুইটার সাথে যুক্ত হওয়ার জন্য পয়েন্টটা এদিকেও একটা হাত বাড়ায় দিছে, এদিকেও একটা হাত বাড়ায় দিছে, দুই দিকেই দুইটা হাত বাড়ায় দিছে যে আমাকে তোমরা দুইজনেই ধরো। তাহলে এই তারা দুইজন যখন ধরতে গেছে দুইজনেই দুই দিকে টান দিছে, এই গয়নের মাঝখানের ফাঁকা বন্ধ হয়ে এরকম হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে মাগফিরাতুন। তারপরে দেখেন পরের যে হরফটা আছে জাইগুন। এই জাইগুন যে হরফটা আছে এই জাইগুন হরফের মধ্যে শব্দের শেষে আছে গয়ন, পূর্ণ গয়নেই আছে। পার্থক্য হচ্ছে যেহেতু তার পূর্বের ইয়ার সাথে যুক্ত হইতে হবে এই জন্য তার সাথে একটা এই লেজ বা একটা মাথা যুক্ত হয়েছে। আশা করি এই বিষয়টা আপনারা ধরতে পেরেছেন। তারপরে দেখেন আমরা ফাতে চলে যাই। দেখেন ফা এবং কফ, ফা এবং কফ, বলেন কোন হরফটা বললাম? ফা এবং কফ। কফ। ফা এবং কফ একই রকম। দেখেন একটু বুঝতে হবে, ব্রেনটা খুলতে হবে, একই রকম। পার্থক্য কি? পায়ের পেটটা গেছিল একদম একটু সোজা, একটু সোজার মতো, আর এই কফের পেটটা হচ্ছে একটু রাউন্ড, গোল, একদম গোল, উপর থেকে নিচের দিকে গোল। আর ফায়ের রাউন্ডটা হচ্ছে সোজা। বুঝতে পেরেছেন? সোজার মধ্যে হালকা বাঁকা, এটা একটা পার্থক্য। আর 2 নম্বর পার্থক্য হচ্ছে যে এটা তো আপনি শব্দের মাঝখানে থাকলে দুইটা একই রকম হবে। শব্দের মাঝখানে আর শুরুতে তো আপনার পেট থাকার কোনো সুযোগ নেই। নিচের দিকে যে আমরা যে শেপটা বলতেছি, এই যে এইখানের এই যে এতটুকুকে যদি আমরা বাদ দিই, এই যে বাকি যে অংশটুকু বলতেছি এই অংশটুকু তো থাকার কোনো সুযোগই নেই শব্দের মাঝখানে এবং শুরুতে থাকলে। তার মানে তখন আমরা কিভাবে চিনবো হচ্ছে এরকম গোল মাথা যদি থাকে, এই যে দেখেন গোল মাথা, আমি এই দুইটার মধ্যেই ভাগ করে দিচ্ছি, একটা রেখা টেনে দিচ্ছি। এরকম গোল মাথা যদি থাকে, এই গোল মাথার উপরে 1 নুক্তা থাকলে আমরা এটাকে বলবো ফা, আর উপরে 2 নুক্তা থাকলে সেটাকে আমরা বলবো কফ। উপরে 2 নুক্তা থাকলে সেটাকে আমরা কি বলবো বলেন? কফ। কফ। আর ফা থাকলে আমরা কয় নুক্তা বলবো? 1 নুক্তা থাকলে আমরা কি বলবো? ফা। তার মানে দেখেন শব্দের শেষে চেনার জন্য আমাদেরকে পূর্ণ ফাটা চিনতে হবে, পূর্ণ রূপটা, পূর্ণ কফ রূপটা চিনতে হবে। কিন্তু শব্দের শুরুতে এবং মাঝে এই পূর্ণ রূপটা আর থাকে না, তখন অর্ধেক থাকবে। এই যে আমি দেখেন ডিভাইড করেছি, অর্ধেক করেছি। শুরুতে থাকবে, শুরুর যে মাথাটা আছে শুধু গোলটা, এই গোল অংশটাই থাকবে। ওই অংশের উপরে যদি 1 ফোঁটা থাকে তাহলে আপনি বুঝে নেবেন এটা ফা, যদি 2 নুক্তা থাকে তাহলে বুঝে নেবেন কফ। এবার আমরা চলেন উদাহরণে চলে যাই। যেমন দেখেন এই যে ফা, এই ফা হরফটা আমরা বলেছি যে এই অর্ধেক থাকবে। এখন এই অর্ধেক তার মানে শব্দের শুরু, তারপরের হরফের সাথে যুক্ত হওয়ার জন্য একটা মাথা যুক্ত হয়েছে। তার মানে দেখেন কমন একটা জিনিস, শব্দের শুরুতে যদি কোনো একটা হরফ থাকে যে হরফটা মিলিত অবস্থায় মিলিত হয়, আর কিছু হরফ থেকে মিলেই না, যেমন আলিফ। এই আলিফ কি কোনো সময়, যেমন দেখেন এই যে পরের উদাহরণে মাশাআল্লাহ আলিফ চলে আসছে, এই আলিফ কি সিনের সাথে মিলছে? বলেন, আলিফ কি শুরুতে মিলে পরের হরফের সাথে? আলিফ শুরুতে পরের হরফের সাথে মিলে না, মাঝে এবং শেষে যা মিলে, কিন্তু শুরুতে সে একাই থাকে, সে একাই রাজা। আমি 1 মিনিট একটু বিরতি নিই। জি আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি তো বিষয়গুলো? জি। আচ্ছা, তো দেখেন এই আমরা আলিফের ক্ষেত্রে বলেছিলাম যে আলিফ এই হরফটা যেহেতু পরের হরফের সাথে মিলিত হয় না, কিন্তু যে হরফগুলো মিলিত হয় প্রত্যেকটা হরফের মধ্যেই কমন একটা জিনিস থাকে, এই যে এরকম একটা মাথা যুক্ত হয় পরের হরফের সাথে অথবা পূর্বের হরফের সাথে মিলিত হওয়ার জন্য। যেমন দেখেন ফা হরফটা শুরুতে যেহেতু আছে তারপরের কোনো একটা হরফের সাথে মিলবে, এই জন্য এই যে ছোট্ট একটা রেখা, এই রেখাটা তার পরের সাথে যুক্ত হয়েছে। আবার যখন ফা হরফটা মাঝে থাকবে তখন যেহেতু শুরুতেও মিলবে শেষেও মিলবে, এই জন্য দুই দিকেই এরকম একটা রেখা যুক্ত হয়েছে। তারপরে দেখেন শেষে যেহেতু তার পূর্বের সাথে মিলবে এই জন্য এখানে শুরুতে তার একটা রেখা যুক্ত হয়েছে। আমরা আশা করি এই বিষয়টা আমরা সবাই বুঝতে পেরেছি। কারো কোনো এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটা হলো এখানে কি কারো কোনো কথা আছে?
বা কেউ বুঝতে পারেননি বা একটু তারা মানে দ্রুত হয়ে যাচ্ছে এমন কোনো বিষয় আছে? থাকলে শেয়ার করতে পারেন। আপনারা কি সবাই বুঝতে পারছেন? বুঝতে পেরেছি জি হুজুর। জি জি বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, যেহেতু আমাদের অনেকগুলো বিষয় আমাদের পড়তে হবে এই জন্য আমরা এটাতে খুব দ্রুতই চলে যাচ্ছি। আশা করি আপনারা যদি কেউ এখন বুঝতে না পারেন বা মাঝখানে যুক্ত হয়েছেন, আজকে নতুন যুক্ত হয়েছেন, আপনারা অবশ্যই আমাদের আমি বলে নিই, আমাদের হচ্ছে স্পেশাল, আমাদের যারা এই ক্লাসটা নিয়মিত করে তাদেরকে নিয়ে আমাদের একটা প্র্যাকটিস এন্ড হোমওয়ার্ক নামে একটা গ্রুপ আছে। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ আরো 2টা গ্রুপ আছে। তো ওই গ্রুপগুলোতে আপনারা যুক্ত হয়ে নিতে পারেন। এবং আমাদের এই হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য ফেসবুকের এলিম লার্নিং কোরআন শিক্ষা কোর্স নামে একটা গ্রুপ আছে। তো ওই গ্রুপে আপনারা যুক্ত হয়ে নিতে পারেন। ওই গ্রুপগুলোতে, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে এই প্রত্যেকটা ক্লাসের লিংক দেওয়া হয়, রেকর্ডেড লিংক। আচ্ছা, তো দেখেন এই ফা হরফটা যদি আমরা বুঝে থাকি, ফা হরফের শুরুর অবস্থা হচ্ছে এটা। আর মাঝে মাঝে দেখেন ফা এবং আইন, একটু খেয়াল করেন, অ্যালার্মিং বিষয় এখানে আমাদের, আমরা অনেক বেশি কনফিউশনে পড়ে যাই কোরআন পড়তে গিয়ে। যে 2টা হরফের মধ্যে তা হচ্ছে ফা এবং আইন। দেখেন তো, ফা এবং আইন, আমি একটু এই ইয়াটা অফ করে দিচ্ছি, অ্যানিমেশনটা অফ করে দিচ্ছি। দেখেন হাতে তো নুক্ত আছে, আইনে তো নুক্ত নাই। দেখেন ফা এবং আইনে কোন পার্থক্যটা হয় আমি একটু বলি। দেখেন আমি একটু দেখাই দিই, মার্ক করি। এটা হচ্ছে আইনের মাঝের অবস্থা, আর এটা হচ্ছে ফা এর মাঝের অবস্থা। এটা হচ্ছে আইনের মাঝের অবস্থার উদাহরণ, এটা হচ্ছে ফা এর মাঝের অবস্থার উদাহরণ। দেখেন তো, এই 2টা আকৃতি, এই যে এই আকৃতি আর এই আকৃতি, এই 2টা আকৃতি যখন মিললো, 2টা দেখতে অনেকটা সেম সেম লাগে না? জাস্ট এই আইনের মাঝখানে কোনো ফোঁটা নাই, মানে কোনো ফাঁকা নাই, আর ফা এর মাঝখানে ফাঁকা আছে, ঠিক না? নুক্ত জি দিয়ে জি হ্যাঁ, দেখেন 2টা কিন্তু একই রকম, 2টা দেখতে একটু মাথা যুক্ত হয়েছে, একই রকম দেখা যাচ্ছে। জাস্ট পার্থক্য হচ্ছে আইনের মাঝখানে কোনো ফাঁকা দেখতে পাচ্ছি না আমরা, কিন্তু এই ফা এর মাঝখানে আমরা একটু সাদা ফাঁকা দেখতে পাচ্ছি। অর্থাৎ আইনটা ডাইরেক্ট সরাসরি এইভাবে হয়, কোনো ফাঁকা থাকে না, আর ফাটা এই যে এইভাবে একটু মাঝখানে ফাঁকা থাকে। বুঝতে পেরেছেন? তাহলে দেখেন এটা অনেক সময় আমরা পেস্ট লাগিয়ে দিই, তো এটা আমরা আজকে থেকে পেস্ট লাগবো না। ফা এর মাঝখানে ফাঁকা থাকবে, ফা হরফটা যখন শব্দের মাঝখানে থাকে তখন ফা এর যে মাথাটা, যে গোলটা, এই গোলটার মধ্যে একটু ফাঁকা থাকবে, কিন্তু আইনের মধ্যে সেখানে কোনো কি থাকবে না, ফাঁকা থাকবে না। তো আইন এবং ফা পার্থক্যটা আপনারা বুঝতে পেরেছেন? জি 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 আচ্ছা জি আচ্ছা হুজুর। আচ্ছা, তো তাহলে দেখেন এই শব্দের মাঝখানে ফা ছিল এই যে এরকম, ফালাকুন যে শব্দটা, কুল আউযু বিরব্বিল ফালাক, এই যে ফালাক এর মধ্যে যে ফালাক শব্দটা দেখেন শব্দের শুরুতে আছে। তো আমরা চিনতে পেরেছি যে শব্দের শুরুতে ফা চিনবো কিভাবে, একটা গোল মাথা থাকবে, তার উপরে একটা একটা নুক্তা থাকবে, তাহলে এটাকে আমরা বলবো ফা। এর উপরে যদি একটা নুক্তা থাকে তাহলে আমরা এটাকে বলবো ফা। যেমন এই যে এখানে দেখেন ফালাকুন, তারপরে শব্দের মাঝখানে থাকলে তার পূর্বের সাথেও কানেকশনের জন্য একটা রেখা থাকবে, পরের সাথেও যুক্ত হওয়ার জন্য একটা রেখা থাকবে, আর উপরে একটা নুক্তা থাকবে, যেমন আসফালুন এই শব্দের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি। শব্দের শেষে থাকলে আমরা বারবার বলছি যে হরফটা পূর্ণ রূপে থাকে, পার্থক্য হচ্ছে তার পূর্বের সাথে যুক্ত হওয়ার জন্য একটা লিঙ্ক থাকে। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি কাফুন, কাফুন মানে হচ্ছে হাতের তালু। তো এই কাফুন, এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পূর্বের কাফের সাথে যুক্ত হওয়ার জন্য এই ফা এর মধ্যে এই একটা পূর্বের সাথে একটা মাথা যুক্ত হয়েছে, বাকি পূর্ণ ফাটাই এখানে আছে। আচ্ছা, তারপরে আমরা আর অল্পই আমাদের আছে। আচ্ছা, মাশাআল্লাহ অল্প আছে, অল্পও না, মোটামুটি ভালোই আছে। আচ্ছা, আমরা খুব দ্রুতই শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখেন ফা যদি বুঝে থাকেন, কফ বোঝাটা একদম ইজি, একই রকম। জাস্ট ফা এবং কফের মধ্যে যখন আলাদা থাকে এবং যখন শব্দের শেষে থাকবে, এই 2 সময় তো পূর্ণ রূপে থাকে। এই 2 সময় পার্থক্য হচ্ছে ফা এর পেটটা তেমন মোটা থাকে না, কিন্তু কফের পেটটা একটু মোটা থাকে। বুঝতে পেরেছেন? একটু গোল থাকে, রাউন্ড থাকে, নুনের মতো। এই যে দেখেন নুন যেরকম, এই নুনের মতো কফের মাথাটাও একই রকম থাকে। তো এইখানে এটাকে যখন আমরা শব্দের শুরুতে থাকবে তখন আমরা চিনবো কিভাবে? আমরা বলেছি যে এরকম গোল একটা মাথা থাকবে, এই যে এরকম গোল গোল একটা মাথা থাকবে, তার উপরে যদি এক নুক্তা থাকে তাহলে আমরা সেটাকে বলবো ফা, আর যদি 2 নুক্তা থাকে তাহলে আমরা সেটাকে বলবো কফ। যেমন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা গোল মাথা, গোল মাথার উপরে 2 নুক্তা, যেমন কলামুন মানে হচ্ছে কলম। তারপরে দেখেন তাকদীরুন, আমরা বলি যে তাকদীরে লেখা ছিল, আমার ভাগ্যে লেখা ছিল। তাকদীরকে পরিবর্তন করা যায় না, তবে তাকদীর 2 প্রকার, তাকদীরে মুবরাম, তাকদীরে মুআল্লাক। এই তাকদীর একমাত্র দোয়ায়ের দ্বারা পরিবর্তন হয়,
অর্থাৎ যেই তাকদীরটা তাকদীরে মুবরাম ওটা দোয়ার দ্বারা পরিবর্তন হয়, কিন্তু যেটা তাকদীরে মুআল্লাক ওটা দোয়া করলেও পরিবর্তন হয় না, যেটা আল্লাহ বাকি লিখে রেখেছেন। তো যাই হোক, তো এই হচ্ছে তাকদীর। তো তাকদীরের মধ্যে দেখেন এই যে এখানে কফ, এই কফ হরফটা তার পূর্বেও যুক্ত হয়েছে, পরেও যুক্ত হয়েছে। দুই দিকে দুইটা মাথা আছে আর উপরে নুক্তা আছে, তার মানে একটা মাথা, একটা গোল মাথা। এই গোল মাথার উপরে দুইটা নুক্তা থাকলে সেটাকে আমরা বলছি কফ। এই যেমন তারপরে শব্দের শেষে যদি থাকে তাহলে তার উদাহরণ হচ্ছে ফালাকুন। দেখেন ফালাকুন শব্দের শেষে আমরা বারবারই বলে আসছি, শব্দের শেষে হরফটা পূর্ণরূপে থাকে, পার্থক্য হচ্ছে তার পূর্বের হরফের সাথে যুক্ত হওয়ার জন্য একটা মাথা থাকবে। এবার আসেন পরের হরফটা কাফ। কাফ হরফটা, কাফ হরফটা দুই রকম আকৃতিতে থাকে, আমি আজকে একটু দেখিয়ে দিই তাহলে আপনার জন্য বুঝতে সহজ হবে। কাফ হরফটা এই যে একটা আকৃতি, অর্থাৎ অনেকটা লামের মতো। পার্থক্য হচ্ছে লাম থাকে হচ্ছে, দেখেন এই যে লাম, লাম হরফটা আর কাফ হরফটা দুইটার মধ্যে পার্থক্য যেরকম ফা এবং কফের মধ্যে পার্থক্য ছিল। ফা এবং কফের মধ্যে পার্থক্য কি ছিল? এই যে ফায়ের যে পেট এটা অনেকটা একটু চ্যাপ্টার মতো ছিল, আর কফের যে পেটটা আছে এটা একটু রাউন্ড ছিল, গোল ছিল। আর এখানেও সেম দেখেন, কাফের ক্ষেত্রে ফায়ের যে পেটটা অনেকটা বায়ের মতো, বাতা ছায়ের মতো একটু চ্যাপ্টা থাকে, আর লামের যে পেটটা আছে নিচের দিকের এটা অনেকটা কফে এবং নুনের মতো একটু গোল থাকে। এটা হচ্ছে একটা পার্থক্য। এবার দেখেন এই লাম হরফটার সাথে যদি আপনি একটা মাথা যুক্ত করে দেন, এই যে এইভাবে একটা বাঁকা মাথা যুক্ত করে দেন, তাহলে এটা হয়ে যাবে কাফ। এটা কি হয়ে যাবে? কাফ। আমি একটু আবার দেখাই, দেখেন এটা লিখলাম, এটা এটা আমি কোন হরফ লিখলাম বলেন তো? লাম। লাম। মাশাআল্লাহ, দেখেন লাম। কেন লাম আমরা চিনতে পারছি? আমরা বলছি লাম চেনার উপায় হচ্ছে লম্বা একটা রেখা থাকবে, তার নিচে একটা ওই বড়শির মতো মাথা থাকবে, অর্থাৎ গোল একটা মাথা থাকবে, তাহলে এটাকে আমরা বলছি লাম। এবার যদি এটার মধ্যে আমি একটা এরকম বাঁকা একটা লম্বা রেখা যুক্ত করি, যেমন এই যে এইখানে দেখতে পাচ্ছেন, ডান দিকে যদি আমরা একটা বাঁকা রেখা যুক্ত করি তাহলে এটা হয়ে যাবে কাফ। এটা কি হয়ে যাবে বলেন? কাফ। তার মানে যদি, এবার একটা কথা বলে দিই, যদি কখনো কোন শব্দের মাঝখানে দেখেন লম্বা একটা রেখা, তার ডান দিকে একটা মাথা গেছে, তাইলে তখন সেটাকে আপনারা এই যে এরকম ভাবে যদি থাকে তাহলে এটাকে আপনারা কি বলবেন? বিমানের মতো, এটাকে আপনারা বলবেন কাফ। এটাকে কি বলবেন বলেন? কাফ। আচ্ছা, হ্যাঁ দেখেন, তার মানে কাফের আমরা দুইটা আকৃতি পাইলাম। দেখেন এখানে একটা আকৃতি পাইলাম যে এখানে লম্বা উপরে ডান দিকে কোনো মাথা নাই, কিন্তু আবার এইখানে আমরা আর একটা আকৃতি দেখতে পাচ্ছি। এখন যখন এইখানে উপরের দিকে কোনো মাথা না থাকবে তখন এই যে এখানে দেখেন এই যে একটা মাথার মতো দেখা যাচ্ছে না, এই জিনিসটাই হামজার মতো হয়ে মাঝখানে থাকবে। এই মাঝখানে যে পেটের মতো থাকবে এটাকে আমরা বলবো কাফ। এটাকে আমরা কি বলবো? কাফ বলবো। এটা একটাই হরফ, এটা চিনতে আপনার কোনো অসুবিধা হবে না, কারণ আর কোনো হরফ নাই যেই হরফের মাঝখানে এরকম মানে পেটের মধ্যে এরকম একটা আকৃতি থাকে। এটা একটাই হরফ আছে, সেটা হচ্ছে কাফ। তার মানে এই আকৃতিটা দেখলে আমরা বুঝে ফেলবো এটা কাফ। যেমন দেখেন শব্দের শেষে হচ্ছে, এই শব্দের শেষে যেহেতু হরফের পুনরূপ থাকে, এখানে আপনারা ওই আকৃতিটা সহ বিশেষ সিম্বল, বিশেষ চিহ্নটা সহ কাফ দেখতে পাচ্ছেন, একটা হামজায়ের মতো থাকবে মাঝখানে। কিন্তু শব্দের শুরুতে এবং মাঝে কিন্তু আপনারা এটা দেখতে পারেন নাই, কারণ শব্দের শুরুতে এবং মাঝে কাফের ওই যে দ্বিতীয় যে আকৃতিটা ছিল তার পূর্বের দিকে উপরে একটা মাথা যুক্ত হয়ে যায়, ওই আকৃতিটা চলে আসছে। আর শব্দের শেষে যেহেতু আসল আকৃতিটাই থাকে পূর্ণরূপে, এই জন্য এই যে আকৃতিটা এটা আছে। তো বুঝতে পেরেছেন এখানে? আর এই যে এখানে যে রেখাটা আসলো, এখানে যে রেখাটা আসলো, এটাতে এতক্ষণ পর্যন্ত আমরা বলতে বলতে অলরেডি ভাজা ভাজা করে ফেলছি যে শব্দের শুরুতে থাকলে অথবা মাঝে থাকলে তার পূর্বের সাথে যুক্ত হওয়ার জন্য, পরের সাথে যুক্ত হওয়ার জন্য একটা মাথা যুক্ত হয়, একটা রেখা যুক্ত হয়। তো এবার আমরা উদাহরণ দিয়ে কাফ হরফটা শব্দের শুরুতে থাকলে তার আকৃতি এমন থাকে, শব্দের মাঝে থাকলে তার আকৃতি এমন থাকে, শব্দের শেষে থাকলে তার আকৃতি এমন থাকে। এবার আমরা এটাকে উদাহরণ দিয়ে বুঝি। যেমন কিতাবুন, আমরা বলি যে কিতাবুন, কোরআন আল্লাহ তাআলার কিতাব। কিতাব মানে হচ্ছে বই, তাহলে কিতাবুন, এই কিতাবুনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শুরুতে এটা বুঝেন কিভাবে? আমরা বুঝি না। আচ্ছা আচ্ছা, এটা আমি বলি, এটা হচ্ছে আমাদের, আপনিও যদি বুঝতে চান, এখানে আমরা যতগুলো উদাহরণ দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু কোরআনের শব্দ, ঠিক না? হ্যাঁ, তাহলে বুঝতে হইলে আপনাকে কোরআনের ভাষা শিখতে হবে। কোরআনে কি শিখতে হবে বলেন? কোরআনের ভাষা শিখতে হবে। দেখেন আমি সংক্ষেপে একটু বলে নিই, অনেকের মধ্যে এটার একটা আগ্রহ কৌতূহল আছে। কোরআনের ভাষাটা এটা কোন ভাষা বলেন তো? আরবি ভাষা। আরবি ভাষা, মাশাআল্লাহ। এখন আমরা কোরআনটাকে যদি আমরা বুঝতে চাই, এই যে জবরজের পেশ ছাড়াই আমরা পড়তে চাই বা যদি বুঝতে চাই,
তাহলে আমাদেরকে কোন ভাষা শিখতে হবে বলেন তো? আরবি ভাষা। আরবি ভাষা, যেটার প্রথম ফাউন্ডেশন আমরা আছি, অর্থাৎ আরবি ভাষাকে আমরা পড়তে শিখতেছি। এই আরবি ভাষা কিন্তু ভাষার হিসেবে শিখতেছি না, কোরআন পড়ার হিসেবে শিখতেছি। এই আরবি ভাষা, এটার দুইটা প্রকার আছে। একটা হচ্ছে কোরআনের ভাষা, আর একটা হচ্ছে মানে আধুনিক ভাষা, অর্থাৎ যেটাকে আমরা ভাষার আরবি, আর একটা হচ্ছে কোরআনের আরবি, দুইটার একটু পার্থক্য আছে। তো ভাষার আরবি যেটা, এটার জগৎটা অনেক বিস্তৃত। এই পৃথিবীতে আরবি ভাষার চেয়ে সমৃদ্ধ কোনো ভাষাই পৃথিবীতে নাই। শুধুমাত্র উট বোঝানোর জন্য এক দেশের শব্দ আছে, শুধুমাত্র উট বোঝানোর জন্য। খেজুর বোঝানোর জন্য 50-60টার মতো শব্দ আছে। অর্থাৎ এরকম এত বিস্তৃত ভাষা আরবি। কিন্তু ওই বিস্তৃত ভাষা যদি আমরা শিখতে চাই, কোরআন হাদিস যদি আমরা পড়তে চাই, কোরআন হাদিসের অনেক কিতাবাদি আছে, হাদিসের অনেক কিতাবাদি আছে, কোরআনের অনেক তাফসির আছে, সবগুলা বাংলাতে আসে নাই, বাংলাতে অনুদিত হয় নাই, ইংলিশে ট্রান্সলেট হয় নাই, উর্দু ফার্সিটাও হয় নাই। তার মানে যদি আপনাকে কোরআন হাদিস একেবারে রুট লেভেল থেকে বুঝতে হয়, মূল থেকে বুঝতে হয়, তাহলে আপনাকে একেবারে মৌলিক আরবিটা আপনার শিখতে হবে। কিন্তু ওটা শিখতে গেলে আপনাকে কোরআনের ভাষা আরবি শিখতে হবে। এটা একটু লেন্দি প্রসেস, একটু সময় নিয়ে আপনাকে শিখতে হবে। যাদের আগ্রহী আছেন, খুব বেশি তৃষ্ণা মনের মধ্যে যে আপনি কোরআন হাদিসের তাফসির গুলো পড়বেন, ব্যাখ্যাগুলো পড়বেন, হাদিসের কিতাবগুলো পড়বেন, একদম মূল আরবি থেকেই বুঝবেন, তাহলে আপনি আরবি ভাষা শেখার যাত্রাটা শুরু করে দিতে পারেন। খুব বেশি দিন টাইম লাগবে না, আপনি ইনশাল্লাহ লেগে থাকলে কন্টিনিউয়াসলি 1-1.5 বছরের মধ্যে আপনি খুব ভালো করে শিখে ফেলতে পারবেন ইনশাল্লাহ। আর যদি আপনি মনে করেন যে না, আমার তো এত ধৈর্য নাই, এত শিখতে পারবো না, অন্তত পক্ষে আমি একজন মুসলিম হিসাবে 5 ওয়াক্ত নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখতে পারি না, ইমাম সাহেব কি পড়তেছেন ওটা আমি বুঝি না, আমি নামাজে মসজিদে, আমার মন চলে যায় দোকানে, আমার মন চলে যায় ব্যবসা বাণিজ্যে, আমার মন চলে যায় ঘরের মধ্যে, তো অর্থাৎ মনোযোগ পাই না। কিন্তু বিপরীত চিত্রটা আপনাদের এখানে যদি কেউ হজে গিয়ে থাকেন, তাহলে আপনারা সৌদি আরব বা অন্যান্য কান্ট্রিগুলোতে দেখতে পারবেন যে যখন কেরাত শেষ হয়, নামাজ শেষ হয়, তখন ওরা যেহেতু অনেক ফর্সা থাকে, মসজিদ থেকে বের হওয়ার সময় অনেকে এমন অবস্থা থাকে কাঁদতে কাঁদতে চেহারা লাল হয়ে যায়। এর কারণটা কি? আরব কান্ট্রিগুলোতে কেন এই চিত্রটা হয়, আমাদের বাংলাদেশে কেন এই চিত্রটা হয় না? কারণ আরবদের যেহেতু ভাষাটাই আরবি, তারা নামাজে কি পড়া হচ্ছে এটা তারা বুঝতে পারছে। যখন নামাজে জাহান্নামের আয়াতগুলো থাকে, তখন তারা ভীত সন্ত্রস্ত হয়, তারা কেঁদে ফেলে নামাজে, তখন তারা অর্থটা বুঝতে পারতেছে, তাদের মনোযোগ থাকে প্রপারলি। এই জন্য নামাজের খুশু খুশু বা মনোযোগ আনার অন্যতম একটা উপায় হচ্ছে যে নামাজে কি পড়া হচ্ছে এই কোরআনের অর্থটাকে বুঝতে পারা, কোরআনের অর্থের দিকে মনোযোগ দেওয়া, তাহলে মন অন্যদিকে যাবে না। কিন্তু আমরা বাংলাদেশে কেন আমরা এটা হয় না? কারণ আমাদের মাতৃভাষা যেহেতু বাংলা, আমরা আরবিটা বুঝতে পারি না। কিন্তু আপনি যদি চান, তাহলে কোরআনের অল্প কিছুদিন প্র্যাকটিস করলে আপনি কোরআনের ভাষাটা শিখে ফেলতে পারবেন। কারণ খুব বেশি না, মাত্র 4 থেকে 4,500 শব্দ আছে। এই 4,500 শব্দ পড়লেই আপনি কোরআনের প্রায় 70 থেকে 77,000 যে শব্দ আছে সবগুলোই শেখা হয়ে যায়। তো এরকম নানান আয়োজন আছে আলহামদুলিল্লাহ। আমাদের ইলম লার্নিং থেকেও আমরা এই খুব দ্রুতই 1-2 দিনের মধ্যে আমরা একটা কোর্স লঞ্চ করছি, যে সালাত অনুধাবন কোর্স। অর্থাৎ নামাজের মধ্যে আমরা সচরাচর যে মানে এই সূরাগুলো আমরা পড়ে থাকি, যে দোয়া দরুদ গুলো পড়ে থাকি, এটা আমরা এই যে এরকম যে লাইভ ক্লাস আছে সপ্তাহে 2 দিন লাইভ ক্লাসে আমরা পুরো নামাজের মধ্যে আমরা যত দোয়া দরুদ পড়ে থাকি আরবি নামাজ এবং ওযুর মধ্যে, সেগুলোকে আমরা এইভাবে ভেঙে 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 অর্থ এবং ব্যাখ্যা সহ আমরা ইনশাআল্লাহ তাআলা শিখিয়ে দেব। তো ওই কোর্সটাতেও যখন ঘোষণা আসবে আপনারা যুক্ত হতে পারেন। আর এর বাইরেও কোরআনের ভাষা আরবি শেখারও কোর্স আসছে সামনে ইলম লার্নিং থেকে, ওইখানেও আপনারা যুক্ত হতে পারেন। আর যদি তাহলে দেখা যায় যে এইখানে আপনারা জবর জের ছাড়া এইভাবে পড়তে পারবেন। আর যদি কেউ চান যে দীর্ঘমেয়াদী আরবি ভাষাও শিখবেন, তাহলে আপনারা আরবি ভাষা শেখার জার্নিটাও শুরু করতে পারেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে এইভাবে আরবি দেখেই কিভাবে আমরা বুঝে ফেলতে পারছি যে এটাকে কিতাবুন বলবো, এটাকে হাকিমুন বলবো, এটা রব্বুকা বলবো, এটা মুহাম্মদ, এটা সমাদ, এটা রহিম, এটা বালাদুন, এটা ফিল, এটা আমরা কিভাবে বুঝতে পারছি? এই কোরআনের ভাষা যখন আপনি শিখতে পারবেন, আরবি ভাষা যখন আপনি শিখতে পারবেন, তখন আপনি এরকম জবর জের ছাড়াই পড়ে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। তো চলেন আমরা আমাদের মূল বিষয়ে ফিরে যাই। তো দেখেন, এই কাফ হরফটা যখন মাঝখানে থাকে তখন আমরা কি বলছিলাম? যে লম্বা একটা রেখা থাকবে, এটা সোজাও থাকতে পারে বাঁকাও থাকতে পারে, আর তার ডান দিকে আরেকটা মাথা থাকবে, এই যে 2টা মাথা থাকবে, তাহলে এটাকে আমরা বলবো কাফ। আর যেহেতু কাফ মাঝখানে আসলে তার পূর্বের হরফের সাথেও যুক্ত হইতে হবে, পরের হরফের সাথেও যুক্ত হইতে হবে, এই জন্য 2 দিকে 2টা মাথা থাকবে। কিন্তু এই যে আকৃতিটা, এটাকে দেখে আমরা বুঝে ফেলবো এটা হচ্ছে কাফ। এটা হচ্ছে কি বলেন? কাফ। যেমন দেখেন এই হাকিমুন, হাকিমুন মানে হচ্ছে প্রজ্ঞাময়, এই হাকিমুন অর্থাৎ অনেক বেশি হিকমতওয়ালা, তো অনেক বেশি হিকমতওয়ালা হাকিমুন প্রজ্ঞাময়। এখানে দেখেন কাফ হরফটার পূর্বেও একটা হা আছে, পরে একটা ইয়া আছে, পূর্বের হরফের সাথে যুক্ত হওয়ার জন্য একটা মাথা যুক্ত হয়েছে,
নিচে, পরের হরফের ইয়ার সাথে যুক্ত হওয়ার জন্য একটা মাথা যুক্ত হয়েছে। কিন্তু মূল কাফটা আমি চিনবো কি দেখে? মূল কাফটা চিনবো হচ্ছে এই যে দেখেন একটা লম্বা রেখার পরে ডান দিকে একটা বাঁকা একটা চিহ্ন চলে গেছে, বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে কাফ, হাকিমুন। আর রব্বুকা দেখেন শব্দের শেষে কাফের অবস্থা পূর্ণ কাফে আছে, শুধুমাত্র পূর্বের বায়ের সাথে যুক্ত হওয়ার জন্য একটা মাথা এসেছে। এবার আসেন লাম। লাম হরফটা অনেকটা কাফ যদি আপনি বুঝে থাকেন তাহলে লাম হরফটাও সেম একই রকম। এখানে দেখেন লাম হরফটার মধ্যে আমরা বলছিলাম যে লাম হরফটাও আলিফের মতো সোজা একটা দাগ থাকবে। পার্থক্য হচ্ছে লাম হরফটা যখন শব্দের শুরুতে থাকে তখন তার পূর্বের হরফের সাথে যুক্ত হওয়ার জন্য নিচের দিকে একটা মাথা যুক্ত হয়। যেমন দেখেন লাহু, লাহু মানে হচ্ছে তার জন্য, লাহু শব্দের অর্থ কি? তার জন্য। তাহলে দেখেন তার জন্য এই লামের পরে যে হাটা আছে এই হা এর পূর্বের সাথে যুক্ত হওয়ার জন্য লামের মধ্যে একটা নিচে একটা মাথা যুক্ত হয়েছে। তারপরে দেখেন এটা হচ্ছে লামের শব্দের মাঝখানে লাম থাকলে এমন থাকে, লম্বা একটা রেখা, তার পূর্বের হরফের সাথে যুক্ত হওয়ার জন্য একটা রেখা যুক্ত হবে, পরের হরফের সাথে যুক্ত হওয়ার জন্য একটা রেখা যুক্ত হবে। যেমন দেখেন বালাদুন শব্দটা, বালাদুন মানে শহর। তাহলে এই যে দেখেন বালাদুন এই শব্দের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি লাম, লাম হরফটা তার পূর্বের বায়ের সাথে যুক্ত হওয়ার জন্য নিচের দিকে একটা লেজ যুক্ত হয়েছে, পরের হরফ দালের সাথে যুক্ত হওয়ার জন্য নিচের হরফের সাথে একটা লেজ যুক্ত হয়েছে। তারপরে এটা হচ্ছে লাম শব্দের শেষের অবস্থা, পূর্ণ লামটাই আছে, পার্থক্যটা হচ্ছে তার পূর্বের হরফের সাথে যুক্ত হওয়ার জন্য একটা মাথা যুক্ত হয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি সূরা ফিলের ফিল শব্দ, ফিল মানে হাতি, যেমন ফিলুন, এই ফিলুন শব্দের মধ্যে শব্দের শেষে লাম, লামের পূর্বের যে ইয়াটা আছে ইয়ার সাথে যুক্ত হওয়ার জন্য একটা মাথা এখানে যুক্ত হয়েছে। এবার আসেন পরের হরফে আমরা ফিরে যাই। পরের হরফটার নাম হচ্ছে মিম। পরের হরফটার নাম কি বলেন? বলেন এই হরফটার নাম কি? মিম। মিম হরফটা আমরা এখানে একরকম দেখতে পাচ্ছি, আমরা প্রথম ক্লাসে আরেক রকম পড়ে আসছিলাম। কিরকম পড়ে আসছিলাম? এই যে এরকম পড়ে আসছিলাম, ঠিক না? আমরা প্রথম ক্লাসে এই যে এরকম পড়ে আসছিলাম না? হ্যাঁ। দেখেন এই যে দুই রকম একই রকম, এটা হচ্ছে ওই যে ফন্টের পার্থক্য, বুঝতে পেরেছেন? কখনো দেখবেন যে কোনো ফন্টের মধ্যে এই যে এরকম উপরের দিকে একটা মাথা থাকবে, তারপরে নিচে লম্বা রেখা থাকবে, আবার কখনো এই মাথাটাই চেঞ্জ হয়ে নিচে চলে আসবে। যেমন দেখেন এই যে এখানে নিচে একটা মাথা আছে, তো এই নিচে মাথা অথবা উপরের মাথা যেটাই হোক এটাকে আমরা কি বলবো? মিম বলবো। এটাকে আমরা কি বলবো বলেন? মিম বলবো। যেমন দেখেন এই যে এখানে এই যে মিম, কিন্তু মিম হরফটা দেখেন খেয়াল করেন, এই মিম হরফটার মধ্যে কি একটা গোল, এই হরফটার শব্দের শুরুতে মাঝে শেষে যখন থাকবে তখন তার এতটুকু অংশই শুধু বাকি থাকবে। পরের যে লেজটা আছে নিচের দিকে যে মাথাটা, এই যে যদি আমরা এটাও ধরি তাহলে এতটুকু অংশই শুধু থাকবে, এই অংশটা বাদ যাবে, নিচের পরের অংশটা বাদ যাবে, অর্থাৎ অর্ধেক থাকবে। যেমন দেখেন মুহাম্মাদুন যে শব্দটা, মুহাম্মাদুন শব্দটা এই শব্দটার মধ্যে যে শুধু প্রথম অংশটাই আসছে, অর্থাৎ গোল মাথাটাই আসছে, বুঝতে পারছেন? নিচের দিকে যে লম্বা রেখা অথবা এই যে এখানে যে নিচের দিকে লম্বা রেখা কোনোটাই এখানে আসে নাই। তারপরে দেখেন শব্দের মাঝখানে থাকলে শুধুমাত্র গোল অংশটা আসছে, যে নিচের দিকে একটু গোল মাথা, তাহলে এটাকে আমরা বলবো মিম। আর তার পূর্বের হরফের সাথে যুক্ত হওয়ার জন্য একটা রেখা, পরের হরফের সাথে যুক্ত হওয়ার জন্য একটা রেখা। যেমন সমাদুন, আল্লাহুস সমাদ, আল্লাহ অমুকাবিদ কি। তারপরে দেখেন এই কই গেল, আচ্ছা এই যে দেখেন শব্দের শেষে থাকলে মিম হরফটা পূর্ণরূপেই থাকে, শুধু পার্থক্য হচ্ছে তার পূর্বের সাথে তার একটা কানেকশন থাকে। যেমন দেখেন রহিমুন। তাহলে আপনারা আশা করি এই প্রত্যেকটা জিনিস বুঝতে পেরেছেন। এবার আমরা নুনের মধ্যে চলে যাই। আমরা আর 5টা হরফ আছে, 5টা হরফ শেষ করলেই আমরা আজকে আমাদের এই পড়াটা শেষ করে দিব। আরেকটু ফিনিশিং দিয়ে আমাদের মনে হয় আরেকবার যুক্ত হতে হবে ইনশাল্লাহ। আমরা এটা শেষ করি। দেখেন নুন হরফটা আমরা ইতিপূর্বে বুঝে এসেছি, কারণ নুন হরফের মধ্যে যদি আমরা একটা মাথা যুক্ত করে দিই আর পূর্বে 2টা নোক্তা দিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে কফ। এটা কি হয়ে যাবে? কফ, ঠিক না বলেন? নুন হরফটা আমরা পড়েছি। নুন হরফটা হচ্ছে এই যে এরকম ভাবে আমরা একটা শেপ আঁকলাম, একটা পেট আঁকলাম, পেটের মাঝখানে আমরা একটা নুক্তা দিলাম, এটা হয়ে যাবে একটা নুন। এরকম গোল একটা শেপ, গোল একটা শেপ আঁকলাম, এর মাঝখানে একটা নুক্তা দিলে এটা হয়ে যায় নুন। কিন্তু এই নুন হরফটা যখন শব্দের শুরুতে মাঝে থাকে তখন এই নুন হরফের আকৃতিটা অনেকটা বায়ের মতো হয়ে যায়। মনে আছে বা? বাটাও কিন্তু এরকমই ছিল, এই যে আমি এরকম একটা লম্বা দাগ দিলাম, নিচে একটা নিয়ে দিলাম বা। কিন্তু বা হরফটা যখন শব্দের শুরুতে আসছে তখন শুধুমাত্র এই যে প্রথম যে আকৃতিটা, এই আকৃতিটাই ছিল, যে প্রথম মাথাটাই ছিল, বাকি পুরোটা ছিল না। তার পূর্বে আমরা একটা নুক্তা দেখে এটাকে আমরা বলছি নুন, আর নিচে এক নুক্তা দেখে সেটাকে আমরা বলছি বা। সেটাকে আমরা কি বলছি? বা।
তাহলে দেখেন এই যে এই আকৃতিটা বা নুনের, এটা হচ্ছে নুনের শব্দের শুরুর আকৃতি। যেমন আমরা দেখতে পাচ্ছি নূরুন, নূরুন মানে হচ্ছে আলো। তাহলে নূরুনের ক্ষেত্রে একই রকম, এখানে যদি আমরা এই নুক্তাটা নিচে দিতাম তাহলে এটা হয়ে যেত বা। এখন যেহেতু উপরে আছে এটাকে আমরা বলছি নুন। তারপরে মাঝখানে থাকলে এই যে ওই বায়ের ক্ষেত্রে যেরকম আকৃতি ছিল, দেখেন এখানে এই নুক্তাটা যদি আমি এখানে চেঞ্জ করে নিচে নিয়ে আসি তাহলে এটাকে আমরা বলবো বা। আর দুই দিকে দুইটা মাথা, নিচে এক নুক্তা, এটাকে আমরা বলছিলাম বা। আর এখানে দুই দিকে দুইটা মাথা, উপরে এক নুক্তা, এটা হচ্ছে নুন। যেমন জান্নাতুন। তারপরে আমরা নুনের শেষের অবস্থা দেখতে পাচ্ছি, যেমন নুন, কারণ এখানে আমরা বলছি শব্দের শেষে নুন পূর্ণ রূপেই থাকে, শুধুমাত্র তার পূর্বে একটা লেজ থাকে, তার পূর্বের সাথে তার একটা কানেকশন থাকে। তাহলে আমরা আশা করেছি এই নুন হরফটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা আসি ওয়াও। আমরা বলেছিলাম ওয়াও হরফটা ফুললি আলাদা, আলাদা হইলেও একটু মিল আছে। কিরকম? দেখেন এই যে এটা হচ্ছে ওয়াও, আর রাও লিখছিলাম আমরা এইভাবে। তাহলে ওয়াও এবং রয়ের মধ্যে মিল আছে, দুইটার বডিটা অনেকটা একই রকম। পার্থক্য হচ্ছে রয়ের মাঝখানে, রয়ের শুরুতে কোনো মাথা থাকে না, ওয়াও এর মধ্যে একটা মাথা থাকে। যেমন আমরা এখানে একটা মাথা দেখতে পাচ্ছি। তাহলে এই মাথাটা থাকলে এটাকে আমরা বলবো ওয়াও। যেমন আমি একটু বড় করে লিখি, এটাকে আমরা বলবো ওয়াও, এটাকে আমরা বলবো ওয়াও, এটাকে আমরা বলবো ওয়াও। বুঝতে পেরেছেন ওয়াওটা? এই ওয়াওটা শব্দের শুরুতে থাকলে পূর্ণরূপ থাকবে, শেষে থাকলেও পূর্ণরূপ থাকবে। পার্থক্য হচ্ছে শব্দের শুরুতে থাকলে কোনো রকম কোনো পরিবর্তন হবে না, একটুও পরিবর্তন হবে না। তো শেষে থাকলে একটু পরিবর্তন হবে, অর্থাৎ তার শুরুতে একটা মাথা যুক্ত হয়ে যাবে পূর্বের হরফের সাথে তার কানেকশনের জন্য। আর মাঝখানে থাকলেও একই রকম, পূর্বের হরফের সাথে তার কানেকশনের জন্য একটু মাথা যুক্ত হবে। তার মানে আমরা ওয়াও এর মধ্যে দেখতে পাচ্ছি তার আকৃতি একটুও পরিবর্তন হয় না, জাস্ট একটা জিনিসই পরিবর্তন হয়, তার পূর্বের হরফের সাথে যুক্ত হওয়ার জন্য একটু লেজ যুক্ত হয়ে যায়, একটু মাথা যুক্ত হয়ে যায়। যেমন শব্দের শুরুতে ওয়াওয়ের উদাহরণ হচ্ছে ওয়াক্তুন। ওয়াক্তুন মানে হচ্ছে সময়, ওয়াক্তুন মানে হচ্ছে কি? সময়। তাহলে দেখেন এই ওয়াক্তুন মানে হচ্ছে সময়, এখানে শব্দের শুরুতে আছে, এই জন্য ওয়াওয়ের পূর্ণরূপে আছে, কোনো রকম কোনো পরিবর্তন হয় নাই। তারপর আমরা দেখতে পাচ্ছি ফাউজুন। ফাউজুনের মধ্যে যেহেতু মাঝখানে আসছে, তার পূর্বের ফায়ের সাথে যুক্ত হইতে হবে, এই জন্য জাস্ট একটা মাথা যুক্ত হয়েছে, তো আকৃতিতে একটু পরিবর্তন হয়নি। এবার আসেন যে এই পরের শব্দের শেষে যদি ওয়াও থাকে, তাহলে যেমন দেখতে পাচ্ছি হুয়া, হুয়া মানে সে। এখানে দেখেন ওয়াও এর পূর্বে হা আছে, তার মানে হা এর সাথে যুক্ত হওয়ার জন্য একটা মাথা যুক্ত হয়েছে, জাস্ট এতটুকুই পার্থক্য। তাহলে আমরা আশা করছি এই হাটা আমরা ওয়াওটা আমরা বুঝতে পেরেছি। এবার আমরা দেখি হা। এই হা, ওয়াও হা হামজা ইয়া, আর তিনটা হরফ আছে। তাহলে দেখেন এই হা, হা হরফটা হচ্ছে এই যে গোল একটা মাথা থাকবে অনেকটা, এই যে গোল, এই গোল দেখলে আমরা এটাকে হা বলবো, একটু গোল, এটাকে আমরা হা বলবো। কিন্তু একটু আপনাদেরকে বলে নি, এই গোলের উপরে যদি আপনি দুইটা নুক্তা দিয়ে দেন তাহলে এটা আবার তা হয়ে যাবে, এটাকে আমরা বলবো ছোট তা। সামনে আমরা এটা পড়বো, এটা একটা দুইটা নুক্তা দিলে এটা কি হয়ে যাবে বলেন তো? তা হয়ে যাবে, তা হয়ে যাবে। দেখেন আমরা এটাকে আমরা বোঝার জন্য বড় তা আর ছোট তা বলি। বড় তা কিরকম? এই যে এরকম লম্বা একটা রেখা, উপরে দুই নুক্তা, তাহলে এটাকে আমরা বলি বড় তা। আর এই জিনিসটাই যখন এই যে এরকম একটা লাড্ডুর মতো, এরকম একটা লাঠিমের মতো গোল থাকে, তার গোল থাকলে যদি কোনো নুক্তা না থাকে তাহলে এটা তো হা। যেমন এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোনো নুক্তা নাই, তাহলে এটা হা। কিন্তু এটার উপরে যদি দুইটা নুক্তা দিয়ে দেন তাহলে এটা হয়ে যাবে তা। এটা কি হয়ে যাবে বলেন? তা। যেমন আপনাদেরকে উদাহরণ দেখানোর জন্য এখানে আমরা একটা শব্দ রেখেছি কিরাআতুন। এই হরফটাকে, এটাকে আপনি তা বলবেন না হা বলবেন বলেন তো? শেষেরটাকে এটাকে আপনি কি তা বলবেন? কারণ উপরে কয় নুক্তা আছে বলেন তো? দুই নুক্তা আছে। আর হায়ের মধ্যে কি কোনো নুক্তা থাকে বলেন? এটার মধ্যে কোনো নুক্তা থাকে? কোনো নুক্তা থাকে না। তো দেখেন আমরা হয়তো আর বেশি সময় নিব না, 5 থেকে 7 মিনিট নিব, যেহেতু আমরা একটা ক্লাসের শেষের দিকে আছি, এটাকে একটু শেষ করতে হবে। তো দেখেন আমরা ছিলাম হায়ের মধ্যে। হায়ের মধ্যে একটু বলি, হাটা চেনাটা একটু কঠিন হয়ে যায়, কেন জানেন? হায়ের আকৃতিটা পরিবর্তন হয় অনেক। যেমন আপনারা দেখেন এইটাকেও হা, এটাকেও হা, এটাও হা, এটাও হা, আবার এটাও হা। দেখতে কি একই রকম নাকি আলাদা আলাদা বলেন তো? আলাদা আলাদা। আলাদা আলাদা। কোনো মিল আছে বলেন? একটার সাথে আরেকটার মিল আছে? কোনো মিল নাই, দেখছেন? তার মানে এই হা হরফটা আপনার খুব ভালো করে বুঝতে হবে। এবার একটা জিনিস বলি, দেখেন এই যে এক একটা হরফ, জাস্ট এতটুকু খেয়াল করেন, একই হরফ শব্দের শুরুতে আসার কারণে তার একরকম আকৃতি ধরতেছে, মাঝখানে আসার কারণে একরকম আকৃতি হয়ে যাচ্ছে, শেষে আসার কারণে একরকম আকৃতি হয়ে যাচ্ছে। আবার
কিছু হরফ তো এই হায়ের মতো আছে, পুরোপুরি রূপ পরিবর্তন করতেছে গিরগিটির মতো, একবার এক আকৃতি আরেকবার আরেক আকৃতি, একদম ফুললি চেঞ্জ। এখন আপনি যদি এই প্রত্যেকটা হরফকে খুব ভালো করে না চিনেন, যে এই হরফটা শুরুতে থাকলে এটার আকৃতি এমন হয়, শেষে থাকলে এমন হয়, মাঝে থাকলে এমন হয়, এবং অনেক হরফ আছে শুরুতেই 2-3 রকমের আকৃতি হয়, মাঝেই 2-3 রকমের আকৃতি হয়, তাহলে এইগুলোকে যদি আপনি ভালো করে না চিনেন, তাহলে কোরআন পড়ার ক্ষেত্রে কি আপনি ভালো করে পড়তে পারবেন, অনর্গল পড়তে পারবেন? বলেন তো আপনি, পড়াটা কি সহজ হবে আপনার জন্য? তার মানে দেখেন, অনেকের মনে প্রশ্ন হতে পারে যে আমরা আজকে 4টা বা 5টা ক্লাস করতেছি, আর আমরা যদি পূর্বের ওরিয়েন্টেশন ক্লাস ধরি তাহলে মানে সম্ভবত 8 বা 9 নাম্বার ক্লাস, আমরা এখনো এই হরফের মধ্যেই পড়ে আছি, বাকি জিনিস কখন করবো? আসলে মূল জিনিসই তো এটাই ফাউন্ডেশন। এটার মধ্যে যদি আমরা মাল মশলা কম দিই, ঢালাইটা যদি নর্মাল হয়, রড সিমেন্ট যদি কম দিই, তাহলে উপরে আপনি যতই রড এই 16 মিলি দেন বা 12 মিলি দেন, 16 মিলি দেন, যাই দেন না কেন, বিল্ডিং টিকবে না, কারণ আপনার ফাউন্ডেশন দুর্বল। এই জন্য আমরা এই ফাউন্ডেশন ঠিক করতেছি। ফ্রেমটা তৈরি হতে অনেকদিন লাগে, এটা আমরা সবাই জানি। এই জন্য আমাদের এই জিনিসটাতে অনেক বেশি খেয়াল দিতে হবে। এখন কথা হচ্ছে, আপনারা যে দিকে আগাচ্ছেন, আমি কিন্তু আপনাদের নিয়ে খুব ভালো কিছু দেখতেছি না, কারণ আপনারা একদিনও অ্যাসাইনমেন্ট জমা দেন না, ইল্লা মাশাআল্লাহ 1-2 জন বাকি আছে, বাকি আপনারা বেশিরভাগই ক্লাসে যে মানে 15-20 জন থাকেন, আপনারা একজন অ্যাসাইনমেন্ট জমা দেন না। তাহলে আপনারা যে আদৌ প্র্যাকটিস করতেছেন কিনা এটা আমি কিভাবে বুঝবো বলেন তো? আপনাদের মধ্যে অনেকেই গ্রুপে মেম্বার আছেন প্রায় 50+, আমাদের স্পেশাল গ্রুপে ফর্ম পূরণ করেছেন মাত্র 30 এর মতো, তাহলে বাকি 20 জন ফর্ম পূরণ করেন নাই, তার মানে ধরে নিব কি তারা অ্যাক্টিভ না। তাহলে দেখেন, এই যে আমরা শেখার আগ্রহটা কোন জায়গায় দেখবেন, এটাকে যদি ধরেন এটা ফ্রি ফ্রি বলে আপনার কাছে, তো আমরা বারবারই বলছি সার্ভিসের ক্ষেত্রে কি আপনাদের মনে হচ্ছে যে কোনো রকম কোনো কার্পণ্য করা হচ্ছে? বলেন, ক্লাসের ক্ষেত্রে জি না। আমরা কিন্তু দেখেন 2 ঘন্টা বা অনেক সময় 2 ঘন্টাও ক্লাস চলে যায়, তো আমরা দেখা যাচ্ছে যে অনেক প্রত্যেকটা ক্লাসের রেকর্ড দেওয়া হচ্ছে, পিডিএফ দেওয়া হচ্ছে, কিন্তু দেখেন অনেকে অ্যাক্টিভ না। আবার আপনারা যারা অ্যাক্টিভ আছেন, আপনারা আবার অ্যাসাইনমেন্ট অ্যাক্টিভ না, তাহলে ওই যে ওলাও সেই কদু। কারণ এই আপনি এখন 1.5 ঘন্টা শুনতেছেন, খুব মনে করতেছেন, বুঝতেছেন, কিন্তু পরে আবার ভুলে যাবেন, কারণ প্র্যাকটিস করেন না। এখন আপনার যে অ্যাসাইনমেন্ট জমা না দেন, তাহলে এই যে 1.5 ঘন্টা কিছু বিষয় আপনার নলেজ হবে, ইনফরমেশন হবে, এই ইনফরমেশনের জন্য ইউটিউবে ছিল। আপনার কি দরকার এই যে গরমের মধ্যে বসে লাইভ ক্লাস থাকা? কি দরকার? চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি দিয়ে তো আপনি শিখতে পারবেন না, ওকে আপনি কিছু বিষয় জানতে পারবেন। জিমিনি আছে বা গুগল আছে বা ইউটিউব আছে, ফেসবুকে আছে, আপনি শিখতে পারবেন, শত শত রেকর্ডেড কোর্স আছে। কিন্তু কেন শেখা হচ্ছে না? ইনফরমেশন তো অনেক আছে, কিন্তু যেটা নাই সেটা হচ্ছে আমরা অ্যাপ্লাই করি না। তো এই ইনফরমেশন গ্যাদার করি, কিন্তু আমরা অ্যাপ্লাই করতে চাই না। এখন আমরা অ্যাকশন নিই না। এখন আপনারা যদি এরকম অ্যাকশন না নেন, অ্যাপ্লাই যদি না করেন, আপনারা যদি অ্যাসাইনমেন্ট জমা না দেন, তাহলে কিন্তু আপনাদের শেখা হবে না। এটা একদম বলে দিলাম, শিওর দিয়ে দিলাম, কারণ আমাদের তো অভিজ্ঞতা আছে, তো আমরা তো অনলাইনেই 4-5 বছর পড়াচ্ছি। যারা অ্যাসাইনমেন্ট এগুলোতে খুব বেশি অ্যাক্টিভ ছিল তারাই শিখতে পেরেছে, কিন্তু যারা অ্যাক্টিভ ছিলেন তারা কিন্তু শিখতে পারেনি। এই জন্য আজকে আমি আবারও রিকোয়েস্ট করতেছি, আপনারা অবশ্যই অ্যাসাইনমেন্ট গুলো দিবেন। অ্যাসাইনমেন্ট জমা দেওয়াটা ফরজ, অ্যাসাইনমেন্ট জমা দেওয়াটা ফরজ, এটা ফরজ এই হিসাবে, কারণ অ্যাসাইনমেন্ট জমা না দিলে আপনি শিখতে পারবেন না। কারণ অ্যাসাইনমেন্ট এটা প্রমাণ করে যে আপনি প্র্যাকটিস করছেন, কারণ অন্তপক্ষে আপনি দেখানোর জন্য হইলে 1-2 বার পড়বেন অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার আগে। ভিডিওটা করার আগে আপনি অন্তপক্ষে দেখানোর জন্য হইলেও 1-2 বার পড়বেন। যদি আপনি ভিডিওই না করেন, তাহলে কিন্তু আপনি একবারও পড়বেন না। তার মানে ভিডিওর উসিলাতে, ভিডিও কিন্তু জাস্ট এই জন্য না যে আপনার ভুল শুদ্ধ ধরার জন্য। ভিডিও করার কথা বলা হচ্ছে কারণ এই ভিডিওটা আপনাকে রিমাইন্ডার দেয় যে আমাকে প্র্যাকটিস করতে হবে, ক্লাস একটা করছি, এটা আমাকে চর্চা করতে হবে। কিন্তু যদি আপনি ভিডিও না করেন, তাহলে আপনার ওই রিমাইন্ডার আসবে না। এই জন্য প্রত্যেকেই এটা আজকে থেকে আবার নিয়ত করেন যে ইনশাল্লাহ কোনো একটা ক্লাস, আমার ব্যস্ততা থাকবেই ভাই, দুনিয়াতে ব্যস্ততা ছাড়া কি আপনার জিন্দিগি আছে বলেন তো? যেদিন থেকে আপনি জন্ম নিয়েছেন ওই দিন থেকে ব্যস্ততা শুরু হয়। আপনার জন্য নিজের জন্য নিজে ব্যস্ত থাকবেন, অথবা আপনার জন্য অন্যরা ব্যস্ত থাকবে। সাবালক হওয়ার পর আগ পর্যন্ত আপনার জন্য অন্যরা ব্যস্ত থাকতো, আর এখন সাবালক হওয়ার পর থেকে আপনি নিজের জন্য নিজে ব্যস্ত। বুঝতে পেরেছেন? এই জন্য অবশ্যই আপনার এই ব্যস্ততার পরেও আপনাকে সময় বের করতেই হবে যদি আপনি শিখতে চান। আর যদি শিখতে না চান, তাহলে তো আপনার ক্ষেত্রে আমাদের কোনো কথাই নাই, আপনি আউট অফ দ্য টপিক, আমাদের আলোচনার বাহিরে। আচ্ছা, তো দেখেন এই যে এখানে হা হরফটা আমরা বারবারই এটাকে কেন এই কথাগুলো বললাম, হরফটা খুব মনোযোগ দিয়ে শিখতে হবে। দেখেন যখন এই যে এরকম গোল থাকে, একটা গোল, এটাকে আমরা আরবি যে হরফ আছে, সংখ্যা আছে, এই সংখ্যার মধ্যে এই যদি দুই দিকে কোনো মাথা না থাকে, পুরোপুরি গোল থাকে, তাহলে এটাকে 5 বলা হয়। আরবি সংখ্যার মধ্যে সংখ্যা পদ্ধতিতে এটাকে 5 বলে। তার মানে একটা জিনিস শিখলে কয়েকটা জিনিস শেখা হবে, ওটা আমরা সামনে শিখবো। তাহলে এটাও হা এর রূপ।
আবার এই যে এখানে দেখেন সাপের ফনার মতো, সাপের মুখের মতো, সাপ যখন গোপরা সাপ এরা যখন ফনা তোলে এই যে যেরকম হয়, মাঝখানে ধরেন একটা চোখের মতো থাকে, এরকম সাপের ফনার মতো, এটাও হা। আবার এই যে দেখেন দুই দিকেই দুইটা যুক্ত হইলো, উপরেও একটু মাথা আছে নিচেও একটু মাথা আছে, এটাও হা। আবার শেষে দেখেন এই শেষে যে আকৃতিটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এরকম গোল একটা মাথা শেষের দিকে, যে গোল মাথাটা এই হায়ের মাঝের রূপে উপরে ছিল নিচে ছিল, এটা এখন পরে চলে আসছে। অথবা এই যে এইখানে যেটা ছিল, এই প্রত্যেকটাই হচ্ছে হা, এই প্রত্যেকটাই কি হা। এবার এই হায়ের চারটা রূপ আমরা দেখতে পারলাম, এই একটা রূপ, এই একটা রূপ, এই একটা রূপ, আর এই একটা রূপ। এই চার রূপের মধ্যে দুইটা রূপ হায়ের জন্যই নির্দিষ্ট, গুলি মারলেও অন্য কোনো হরফ হবে না। সেটা হচ্ছে এই যে এই দুইটা রূপ মাঝখানের দুইটা, এই দুইটা হায়েরই আকৃতি, একটুও চেঞ্জ হবে না। কিন্তু এই যে যে দুইটা শুরু এবং শেষ যে দুইটা আছে, এই দুইটার মধ্যে চেঞ্জ হইতে পারে। কিভাবে চেঞ্জ হতে পারে? যদি আপনি এখানে দুইটা নুক্তা দিয়ে দেন তাহলে এটা হয়ে যাবে তা, এর উপরে যদি দুইটা নুক্তা দিয়ে দেন তাহলে এটা হয়ে যাবে তা। আপনারা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন আমার কথাগুলা? জি হুজুর, বুঝতে পেরেছি। দেখেন এই যে এই আকৃতিটা হায়ের, এই আকৃতি এই দুইটা হায়ের জন্য নির্দিষ্ট না। এই দুইটার উপরে যদি আপনি নুক্তা দিয়ে দেন তাহলে এটা হয়ে যাবে তা, যদি দুইটা নুক্তা দিয়ে দেন তাহলে হয়ে যাবে তা। কিন্তু এই যে হায়ের আকৃতিটা আর এই আকৃতিটা, এই দুইটা নির্দিষ্ট, এই দুইটা গুলি মারলেও কোনো হবে না, আপনি যতই নুক্তা দেন অন্য কোনো হরফ হবে না, এটা হা হাই থাকবে। বুঝতে পেরেছেন? তার মানে এই আকৃতি গুলাকে আমরা খুব বেশি বেশি মুখস্থ করবো, প্র্যাকটিস করে নিব। এটাকে আসলে বলার মতো আর কোনো বিষয় নাই এখানে। দেখেন এই যে হায়ের শব্দের শুরুতে থাকলে এই যে এমন থাকে, যেমন হিয়া, হিয়া মানে হচ্ছে সে, মহিলা, একজন মহিলাকে বুঝাইতে গেলে হিয়া ব্যবহার করা হয়, যেটাকে ইংলিশে আমরা বলি শি, শি হিয়া। তাহলে এই যে হিয়া মহিলা, এই হিয়ার ক্ষেত্রে এই যে দেখেন হিয়া, এটা ব্যবহার বাংলাতেও আছে যে তোমার হিয়া নাকি, বা এরকম আমরা হিয়াও বলি। তো এটা বাংলাতেও মহিলাকে বোঝানোর জন্য বা নারীকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। তাহলে এই যে দেখেন এই হিয়া, এই শুরুতে যে হাটা যুক্ত হয়েছে, এই হায়ের এই আকৃতিটা যুক্ত হয়েছে শব্দের শুরুর অবস্থা। এবার আসেন মাঝের অবস্থা, যেমন নাহারুন, নাহারুন মানে হচ্ছে দিবস। তো নাহারুন এই দিবসের মধ্যে দেখেন এই মাঝে, এই মাঝে উপরেও একটা মাথা আছে নিচেও একটা মাথা আছে, তো এই এটাকে আমরা বলি হায়ের মাঝের অবস্থা। আর শেষের মধ্যে দেখেন বিহি, বিহি মানে হচ্ছে তার দ্বারা। তো আমরা অনেক সময় বলি যে এই কাজটা তার দ্বারা হয়েছে, তার দ্বারা মানে হচ্ছে বিহি। তো তো এই যে বিহির মধ্যে দেখেন শব্দের শেষে যে রূপটা এসেছে এটা হচ্ছে হা। তো এই হচ্ছে হায়ের চারটা রূপ। এটা আমরা বারবার বলতেছি কেন? দেখেন একটা হরফেই মুক্ত থাকা অবস্থায় তার আকৃতি একরকম থাকে, যুক্ত থাকা অবস্থায় তার আকৃতি পুরোপুরি ভিন্ন হয়ে যায়। শব্দ শুরুতে একরকম, মাঝে একরকম, শেষে একরকম। তার মানে এই হা হরফটা আমাদের খুব গুরুত্ব দিয়ে শিখতে হবে। এবার আসেন হামজা, হামজা হরফ। হামজা হরফটা আমরা শিখেছিলাম যে এই যে এইভাবে, এই যে সরি যেহেতু মাউস দিয়ে লিখতেছি একটু ইয়া হয়, এই যে এইভাবে, এই অর্থাৎ বর্ষি, আমরা জানি বর্ষি, বর্ষি যে মাথাটা থাকে এই যে অনেকটা এরকম, বর্ষি না, অনেকটা ওই যে আইনের যে মাথা, আইনের উপরের যে মাথাটা, এই উপরের মাথার মতো থাকে হামজা। তাহলে দেখেন এই হামজা হরফটা যখন শব্দের শুরুতে থাকে তখন তার আকৃতি এমন থাকে, বুঝতে পেরেছেন? শব্দের শুরুতে, কিন্তু শব্দের শুরুতে তার আকৃতি এমন দেখানো হলেও শব্দের মধ্যে কিন্তু তার আকৃতি আলিফ থাকে, তার আকৃতি আলিফের মতো থাকে শব্দের শুরুতে, বুঝতে পেরেছেন? অর্থাৎ আলিফ যেরকম এই যে লম্বা একটা রেখা, এই লম্বা রেখাটা থাকে শব্দের শুরুতে থাকলে আলিফ। পার্থক্যটা হচ্ছে কখনো দেখবেন এর উপরে জবর দিবে, কখনো এর উপরে একটা হামজা দিবে, বুঝতে পেরেছেন? তো এটা আমরা কোরআনের মধ্যে গেলে আমরা ধরে ধরে বুঝিয়ে দিব। যেমন এই যে এখানে আকালা, আকালা মানে হচ্ছে সে খেয়েছে, বা আকলুন বলতে পারি খাওয়া, এটা একটা ভার্ব, অ্যারাবিক ভার্ব। আকলুন মানে ইট, খাওয়া, অথবা আমরা আকালা বলতে পারি, অর্থাৎ এই সে খেয়েছে। তাহলে দেখেন এই আকালা শব্দ বা আকলুন শব্দের মধ্যে শুরুতে হামজা এসেছে, তার মানে এটা হামজার এই শুরুর অবস্থা। এবার আমরা হামজার মাঝের অবস্থা, ওই অনেকটা বা এবং নুনের, নুন যেরকম ছিল, এই যে দেখেন নুনের যে আকৃতি ছিল, বায়ের যে আকৃতি ছিল, হামজার আকৃতি একই। পার্থক্য হচ্ছে নুনের মধ্যে উপরে নুক্তা ছিল, দুই দিকে এরকম ভাবে যাবে, উপরে একটা নুক্তা, বায়ের মধ্যে নিচে একটা নুক্তা ছিল, হামজার মধ্যে উপরে হামজার ওই আকৃতিটা, ওই সিম্বলটা থাকবে। তাহলে যেমন উদাহরণের মধ্যে আমরা দেখি বিসা, বিসা মানে হচ্ছে নিকৃষ্ট, কদাচিৎ মানে কুৎসিত, বিসা। যেমন আমরা বলি যে বিসার রজুলু যালিকা, যে ওই লোকটা কতই না খারাপ, কতই না নিকৃষ্ট ওই লোকটা। তো এই যে বিসার রজুলু হাজা, এরকম আমরা বলি যে এই লোকটা খুবই খারাপ, কতই না নিকৃষ্ট। তাহলে এই যে বিসা, এই বিসা শব্দের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শুরুতে বা আছে, পরে সিন আছে, দুইটার মাঝখানে এই যে এরকম দুই দিকে দুইটা যুক্ত হওয়ার জন্য একটু মাথা বের হয়েছে, এই মাথার উপরে হামজার সিম্বলটা দেওয়া। তাহলে এটা হচ্ছে হামজার মাঝের রূপ। আর হামজার শেষের রূপটা দেখেন এখানে দুই রকম দেখাচ্ছে। তো দুই রকম দেখাচ্ছে মানে অর্থাৎ হামজাটা পূর্ণরূপেই থাকবে, অথবা কখনো কখনো ইয়া এর উপরেও হামজা থাকে।
তাহলে আজকে আপাতত আমরা হামজাটা আলাদাই থাকে, যেহেতু হামজা পূর্বের সাথে যুক্ত হয় না, তাহলে এই জন্য আমরা শুধু এটাকেই দেখি, যেমন কিরাআতুন শব্দের মধ্যে হামজাটা আলাদা আছে। আর এই যে আরেকটা যে চিত্র দেখাচ্ছে, এটাকে আমরা পরবর্তী কোনো একটা আয়াতের মধ্যে সরাসরি দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এবার আসেন ইয়াটা দেখি। ইয়া আমাদের আজকের ক্লাসের সর্বশেষ হরফ ইয়া। ইয়াটা যখন মুক্ত অবস্থায় থাকে, আলাদা থাকে, তখন ইয়ার আকৃতি এমন থাকে, এইভাবে একটা শেপ থাকে, তার নিচে দুই নুক্তা, এটাকে আমরা বলি ইয়া। এখন এই ইয়াটা যখন শব্দের শুরুতে থাকে, তখন তার আকৃতি যেমন থাকে, অনেকটা বা নুন এর মতো, সেম টু সেম বা এবং নুনের মতো। পার্থক্য হচ্ছে বায়ের মধ্যে নিচে এক নুক্তা থাকে, ইয়ার মধ্যে নিচে দুই নুক্তা থাকবে, কিন্তু তার আকৃতি এই যেমনই হবে, এই যে এইভাবেই শুরু হবে। এই যে ধরেন এটা বা ছিল, এই যে এটা যদি আমি দুই দিকে মাথা দিই তাহলে এটা বা, এখন আমি এটাকে অর্ধেকটা কেটে ফেললাম, এই শুরুর যে অংশটা, এই অংশটা, এই যে মাথা, এই মাথার উপরে এক নুক্তা থাকলে এটাকে আমরা বলবো নুন, নিচে এক নুক্তা থাকলে এটাকে আমরা বলবো বা, নিচে দুই নুক্তা থাকলে এটাকে আমরা বলবো ইয়া। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিচে দুই নুক্তা। যেমন আমরা উদাহরণ দেখি, ইয়াদুন, ইয়াদুন মানে হচ্ছে হাত, হাতকে আরবিতে ইয়াদুন বলে। ইয়াদুনের মধ্যে দেখতে পাচ্ছি এই দালের পূর্বে যেই নিচে দুই নুক্তা, এটা হচ্ছে ইয়া। আমরা যদি এরকম কোনো মাথা দেখি নিচে দুই নুক্তা থাকে, তাহলে চোখ বন্ধ করে ইয়া বলে ফেলবো, কারণ নিচে দুই নুক্তা ওয়ালা আর কোনো হরফ নেই ইয়া ছাড়া। তো এবার আসেন পরবর্তীতে আমরা যাই মাঝে। দেখেন মাঝে ওই যে বায়ের মতো, বা নুন হামজা এগুলার সেম আকৃতি, দুই দিকেই দুইটা মাথা গেছে, মাঝখানে একটু ভাঙ্গা পড়ছে, একটু মাথা যুক্ত করছে, একটু মাথা উঠছে, তো এটার নিচে দুই নুক্তা আছে, তাহলে এটা হচ্ছে ইয়ায়ের মাঝের অবস্থা। যেমন আমরা দেখি মিজানুন, যেমন কি মিজানুন, মিজানুন মানে দাড়ি পাল্লা। আমরা বলি যে হাসরের ময়দানে মিজানের পাল্লায় মাপা হবে, মিজান মানেই পাল্লা, মিজান মানেই কি পাল্লা, কিন্তু আমরা বাংলাতে যেহেতু বাঙালি হিসাবে মিজান বললে আমরা বুঝবো না, এই জন্য আমরা বলি যে মিজানের পাল্লাই মাপা হবে, আমরা বোঝানোর জন্য মিজানটাকে অর্থটা আমরা বলে ফেলি। তাহলে মিজানুন মানে হচ্ছে দাড়ি পাল্লা। তাহলে এই মিজানুন, দেখেন এই মিজানুনের মধ্যে মাঝখানে ইয়া যুক্ত হয়েছে, নিচে দুই নুক্তা। তারপরে দেখেন শব্দের শেষে থাকলে ইয়ার আকৃতি এমন থাকে, হুবহু ইয়াটাই থাকে, জাস্ট পার্থক্য হচ্ছে আমরা বারবার বলে আসছি, শব্দের শেষে ইয়ার হরফের পূর্ণরূপ থাকে, তার পূর্বের হরফের সাথে যুক্ত হওয়ার জন্য একটা মাথা যুক্ত হয়। তাহলে এই যে এখানেও দেখেন ইয়ার মধ্যে পূর্বের হরফের সাথে যুক্ত হওয়ার জন্য একটা মাথা যুক্ত হয়েছে। যেমন ওয়ালিয়ুন, ওয়ালিয়ুন মানে অভিভাবক, ওয়ালিয়ুন মানে অভিভাবক বা প্রিয়। যেমন আমরা বলি আল্লাহর ওলি, আল্লাহর ওলি এই যে ওই ওলি, যে আমরা ওলি বলি, এই ওলিয়ুন শব্দটা হচ্ছে এটা। আল্লাহ এই ওলিউল্লাহ, আল্লাহ ওলিয়ুনা, আল্লাহ হচ্ছে আমাদের অভিভাবক। তো দেখেন এই যে ওয়ালিয়ুন শব্দের মধ্যে এই ইয়া হরফটা তার পূর্বের হরফের সাথে যুক্ত হওয়ার জন্য একটা মাথা এসেছে, কিন্তু এইখানে একটু পার্থক্য দেখা যাচ্ছে, এটা লাম হরফটা যুক্ত হওয়ার জন্য, যেহেতু লাম হরফটা সোজা, তার মানে সোজা হরফের সাথে যদি মাথা যুক্ত হয় তাহলে আমাদের এইভাবে লিখতে হয়। তাহলে এটা হচ্ছে এই ওয়ালিয়ুন, মূলত এইভাবেই থাকার কথা। এই যে এখানে এটার উপরে একটা লম্বা রাখা দিলে এটা লাম ইয়া হয়ে যায়, কিন্তু এটা ফন্টের কারণে এই ভিন্নতাটা হয়েছে, অ্যারাবিক ফন্টের কারণে। এটা নিয়ে দুশ্চিন্তা হওয়ার কিছু নেই। তাহলে আশা করি আমরা এতক্ষণ পর্যন্ত যে চার্টটা দেখলাম, যে আরবি প্রত্যেকটা হরফ শব্দের শুরুতে, শব্দের মাঝে এবং শব্দের শেষে আকৃতির কেমন পরিবর্তন হয় এটা আমরা বোঝার চেষ্টা করেছি। যারা বুঝতে পারেন নাই তারা গতকালকে ক্লাসটাও দেখবেন, আজকের ক্লাসটাও দেখবেন। এবার আসেন এই পুরা চার্টটাকে আমরা একটু পোস্টমর্টেম করি, একটু সামারি করি। এই পুরা চার্টটাতে আমরা কি কি বিষয় করেছি, আপনারা পরবর্তীতে কেউ চাইলে এটাকে প্রিন্ট করে নিতে পারেন, প্রিন্ট করে আপনার সামনে রাখতে পারেন, আবার পিডিএফ দেখে আপনি পড়তে পারেন। বাকি খাতার মধ্যে প্র্যাকটিস করতে হবে, খাতার মধ্যে প্র্যাকটিস না করলে এই জিনিসটা হবে না। দেখেন এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। কি হিসাবে? আমাদের প্রথম ক্লাসটা গুরুত্বপূর্ণ ছিল, আমরা আরবি হরফের পরিচয় জেনেছি, নাম জেনেছি, উচ্চারণ শিখেছি, এই জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। এবার আসেন এই হরফটা কেন, এই ক্লাসটা এত কেন গুরুত্বপূর্ণ? কারণ আমরা আরবি যখন পড়তে যাব, কোরআন তো আমাদের দেখে দেখে পড়তে হবে। দেখে দেখে পড়ার সময় যদি আমরা হরফেই না চিনি তাহলে আমরা পড়বো কি? তার মানে হরফ চেনার জন্য আমাদের এই হরফের যত ধরনের রূপ আছে, যত ধরনের আকৃতি আছে, সবগুলোই তো আমাদের চিন্তা হবে। তার মানে এই ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আপনাকে খুব ভালো করে এটা প্র্যাকটিস করতে হবে। এবার আসেন আমরা একটু সামারি করি এই পুরা চার্টটা। দেখেন চার্ট বিশ্লেষণ, 22টি হরফ, 22টি মনে রাখবেন, 22টি হরফ লেখার সময় ডানের ও বামের হরফের সাথে মিলিত হয়। ডান দিকের হরফের সাথে মিলিত হবে, বাম দিকের হরফের সাথে মিলিত হবে। তার মানে ডান দিকের হরফের সাথেও তার একটা লেজ জুড়বে, বাম দিকের হরফের সাথেও তার একটা লেজ জুড়বে। সে 22টা হরফ কি কি? বা, তা, সা, জিম, হা, খ, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, বা, কফ, কাফ, লাম, মিম, নুন, হা, ওয়াও, নুন, হা, ইয়া। এই 22টা হরফ, আপনারা এই 22টা হরফকে একটা খাতার মধ্যে লিখে উপরে চারটার সাথে মিলাবেন, যে আসলেই কি বা হরফটা তার পূর্বের সাথে মিলেছে, আসলেই কি তা আমি দুইটা হরফকে আমি জাস্ট
দেখিয়ে দিই, তাহলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে। এটা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, খাতার মধ্যে আগে 22টা হরফ লিখবেন, এই জিনিসটা খাতার মধ্যে নোট করবেন, তারপর লিখবেন। ধরেন আমরা এখান থেকে এই আইন হরফটা নিলাম, আইন হরফটা, আমরা এই আইন হরফটাকে খুঁজে দেখবো যে আমাদের এই কথাটা ঠিক আছে কিনা, ডানের হরফের সাথেও মিলে কিনা, বামের হরফের সাথেও মিলে কিনা, এটা আমরা খুঁজে দেখবো। চলেন আমরা উপরে চলে যাই। আইন হরফটা দেখেন, এই যে আইন হরফটা দেখেন, আইন, এই আমরা বলছিলাম 22টা হরফের মধ্যে আইনও একটা হরফ ছিল, যে হরফটা ডানের হরফের সাথেও মিলিত হয়, বামের হরফের সাথে মিলিত হয়। যেমন দেখেন আশারুন শব্দ, এখানে আইন হরফটা কোন হরফের সাথে মিলিত হয়েছে, ডানের নাকি বামের, বলেন তো? বামের, মাশাআল্লাহ, বামের হরফের সাথে মিলিত হয়েছে, অর্থাৎ পরের হরফের সাথে মিলিত হয়েছে। এখানে বাইদুন, এটা কোন হরফের সাথে মিলিত হয়েছে, ডানের হরফের সাথে না বামের হরফের সাথে? ডানে বামে দুই জায়গায়, ডান বাম দুই দিকেই যুক্ত হয়েছে। এবার আসেন পরের শব্দটা, ওয়াকিউন, মানে সংগঠিত। ওয়াকিউন এর মধ্যে এটা কি ডানের সাথে যুক্ত হয়েছে না বামের সাথে যুক্ত হয়েছে, বলেন তো? ডানের সাথে। তার মানে দেখেন আশারুন শব্দের মধ্যে দেখতে পারলাম শেষ অক্ষর, হ্যাঁ রাইট, মাশাআল্লাহ, দেখেন আশারুন শব্দের মধ্যে দেখতে পারলাম সে বাম দিকের হরফের সাথে যুক্ত হয়েছে, তার মানে ডানে কোনো হরফ নাই আইনের। বা আইদুন শব্দের মাঝখানেরটার মধ্যে দেখতে পারলাম ডানেও হরফ আছে বামেও হরফ আছে, ডান দিকের সাথে মিলিত হয়েছে, বাম দিকের সাথেও মিলিত হয়েছে। ওয়াকিউন শব্দের মধ্যে দেখতে পারলাম যে বাম দিকের হরফের সাথে মিলিত হয় না, কিন্তু ডান দিকের হরফ কফের সাথে মিলিত হয়েছে। তার মানে বুঝতে পারলাম 22 হরফ পূর্ণ অক্ষর কি এবং পূর্ণ অক্ষর, হ্যাঁ পূর্ণ হরফ, হ্যাঁ এটা আমরা বলে আসছি যে প্রত্যেকটা হরফ, দেখেন আমি আবার ওই রিমাইন্ডার দিই, প্রত্যেকটা হরফ সবার শেষে পূর্ণ হরফ থাকে। যেমন শিন পূর্ণ অবস্থায় আছে, সদ পূর্ণ অবস্থায় আছে, দদ পূর্ণ অবস্থায় আছে, ত পূর্ণ অবস্থায় আছে। শেষের মধ্যে আপনি মিলায় দেখবেন প্রায় বেশিরভাগ হরফ শেষে সবগুলাতেই এটা রিয়া থাকে, পূর্ণরূপটাই থাকে। আচ্ছা, অনেকে হ্যান্ড রেজ করেছেন, আমরা জাস্ট একটু শেষ করে দিচ্ছি, শেষ করে আপনাদের হ্যান্ড রেজের প্রশ্নগুলো নিব। তাহলে দেখেন 22টা হরফ আছে, লেখার সময় ডানের হরফের সাথেও মিলিত হবে, বামের হরফের সাথেও মিলিত হবে, আবার ডান বাম দুইটার সাথেই মিলিত হইতে পারে। এবার আসেন 6টা হরফ, তার মানে 29 হরফের মধ্যে 22টা চলে গেল, 22টা দুইটার সাথেই তাল দেয়, সব দিকেই তাল দেয়। আর 6টা হরফ আছে এমন, 6টা হরফ লেখার সময় শুধুমাত্র ডানের হরফের সাথে মিলিত হয়, বামের হরফের সাথে মিলিত হয় না, অর্থাৎ সে শুধুমাত্র ডানপন্থী রাজনীতি করে, বামপন্থী রাজনীতি করে না। আর কিছু আছে সুবিধাবাদী, এই ডানের রাজনীতির লগেও মিলে, বামের রাজনীতির লগেও মিলে, যখন যেটাতে তাল হয় ওইদিকেই যান। বুঝতে পারছেন? এখানে 6টা হরফ আছে এরকম, তারা শুধুমাত্র ডানের হরফের সাথে মিলে, অর্থাৎ তার পূর্বের হরফের সাথে মিলবে, পরের হরফের সাথে আর মিলবে না। যেমন হামজা, দাল, দাল, র, জা, ওয়াও। আপনারা উপরের 4টাকে সামনে রেখে খাতার মধ্যে লিখে এটাকে মিলাবেন যে এই কথাটা সত্য কিনা, এই আলিফ কি পরের হরফের সাথে মিলছে কিনা, দাল কি পরের হরফের সাথে মিলছে কিনা, দাল কি পরের হরফের সাথে মিলছে কিনা, নাকি মিলে নাই, এটা আপনারা মিলাবেন। এবার আসেন নিচে চলে যাই। তার মানে দেখেন 22টা হরফ পাইলাম, যেটা ডানের হরফের সাথে মিলিত হয়, বামের হরফের সাথে মিলিত হয়। 6টা হরফ পাইলাম যেটা শুধুমাত্র ডান দিকের হরফের সাথে মিলিত হয়। এবার আরেকটা হরফ আছে হামজা, এই হামজা হরফটা ডানে এবং বামে কখনোই মিলিত হয় না, এরপরে আলাদা, দুনিয়ার যেদিকে উল্টা যাক আমি কারোর সাথে মিলবো না, আমি একাই 100। এই হামজা হরফটা কারোর সাথেই মিলিত হয় না। যেমন দেখেন এই যে এখানে হামজা, হামজা হরফটা না ডানের সাথে মিলিত হবে না বামের সাথে মিলিত হবে, কখনোই মিলিত হবে না। তবে যদি কখনো হামজা হরফটা শব্দের মাঝখানে আসা প্রয়োজন পড়ে, যেমন আমরা উপরে দেখেছি বিসা শব্দটা, তাহলে ওই ক্ষেত্রে আমরা দেখেছি যে দুই দিকে দুইটা রেখা যুক্ত হয়েছে, উপরে হামজাটা এসেছে, অর্থাৎ মিলিত হওয়ার মানে আমরা যেটা বলতেছি বারবার, আকৃতি পরিবর্তন, এটার কোনো আকৃতি পরিবর্তন না। দেখেন আমি আপনাকে জিনিসটা বুঝাই, অনেকের প্রশ্ন আসতে পারে যে মিলিত হয় না এই কথা বলতেছেন, উপরেই তো আমরা একটা শব্দ দেখে আসলাম এখানে হামজা হরফটা মাঝখানে আসছে, ওই এই যে দেখেন এখানেই তো আমরা দেখলাম যে হামজা হরফটা মাঝখানে আসছে। এখানে দেখেন মাঝখানে আসলেও হামজাটা কি মিলিত হয়েছে কারোর সাথে, বলেন তো? হামজার আকৃতি পরিবর্তন হয়েছে, বলেন? এই যে এখানে পরিবর্তন হয় না, মিলিত হয় নাই, কিন্তু যেহেতু মাঝখানে হামজা আসবে এই জন্য একটা শেপ তৈরি হয়েছে, একটা দুই দিকে দুইটা মাথা যুক্ত হয়েছে, দুইটা মাথা, যে মাথাটা হামজাটাকে উপরের দিকেও নিবে, আগের দিকেও নিবে, পরের দিকেও নিবে, দুই হরফের সাথে মিলিত হবে, দুই দিকে দুইটা মাথা যুক্ত হয়েছে, তার উপর হামজাটা বসে গেছে। অর্থাৎ তার কথা হচ্ছে ভাই আমারে তুমি প্ল্যাটফর্ম তৈরি করে দাও, আমি নিজে খালি তোমার সুবিধা ভোগ করবো, আমার আকৃতি আমি আমার স্বতন্ত্রতা নষ্ট করতে দিব না, আমি একাই 100, আমার স্বতন্ত্রতা ঠিক থাকবে, আমি আমার নিজের জায়গায় থাকি বা পরের ঘরে থাকি, একই কথা। আমি কখনো আমার রূপ আমার চরিত্র কখনো পরিবর্তন করব না।
এবার আসেন লাম হরফটা। লাম হরফ, লাম আলিফ যে হরফটা, এটা আলাদা কোনো হরফ নয়। অনেক সময় আমাদের মনে হইতে পারে যে এই যে এরকম যে আকৃতিটা, অথবা এই যে এমন যে আকৃতিটা, এটা মনে হয় একটা আলাদা হরফ, কিন্তু আসলে এটা আলাদা হরফ না, এটাকে আমরা লাম আলিফ বলি। লাম আলিফ আলাদা কোনো হরফ না, বরং এটা হচ্ছে লাম এবং আলিফ, আলিফ এবং লাম এর মিলিত রূপ, এটাকে লাম আলিফ বলে। এটাকে কি বলে বলেন? লাম আলিফ, লামালি। লাম আলিফ বলে। তার মানে লাম আলিফ এটা কি আলাদা কোনো হরফ বলেন তো? জি না। না না, না, এটা কিসের? এটা এই লাম আলিফ এটা কয়টা হরফের মিলিত রূপ? দুইটা হরফ। দুইটা। দুইটা হরফের মিলিত রূপ। আচ্ছা, এবার দেখেন, আমরা কি এখন আর আজকে কোনো হরফ বাকি আছে যে হরফ আমরা শিখি নাই, যে হরফ আমরা চিনি নাই? এমন কোন হরফ বাকি আছে? হ্যাঁ। না না, এবার আমাদের কাজ শেষ, আপনাদের কাজ শুরু। আমাদের মানে আমার কাজ শেষ, আপনাদের কাজ শুরু। কি কাজ? এই যে কোরআন থেকে অনুশীলন করি। ওই যে গত ক্লাসে যেরকম বলেছিলাম, এখানে প্রত্যেকটা শুরু করবেন, ভিডিও অন করবেন, অন করে অথবা খাতার মধ্যে লিখেও করতে পারেন, অথবা এতেও দেখতে পারেন। বলবেন যে এই হরফটা হচ্ছে মিম, এই হরফটা হা, এটা মিম, এটা দাল, এটা র, এটা সিন, এটা ওয়াও, এটা লাম, এটা আলিফ, এটা লাম, এটা লাম, এটা হা, এটা ওয়াও, এটা আলিফ, এটা লাম, এটা জাল, এটা ইয়া, এটা নুন। এই যে আমি দ্রুত বললাম, আমি তো চাইলে আরো দ্রুত বলতে পারবো, কিন্তু আমি যতটুকু দ্রুত বলছি, আপনার কাছে কি মনে হয় যে আমি প্রত্যেকটা হরফ চিনতেছি না? বলেন। জি জি। আমার কি আপনাদের কারো কাছে এই আমার বলার ধরনে কি এতটুকু একটু মনে হয়েছে যে আমি মনে হয় বুঝতে পারতেছি না, কনফিউজড হয়ে যাচ্ছি? আপনার কাছে কি এটা মনে হয়েছে? বলেন। না। কেন মনে হয় না? কারণ বলার গতিতে আপনারা বুঝে গেছেন যে ও এক্সপার্ট, আমি এক্সপার্ট এটাতে, আমি বুঝে গেছি প্রত্যেকটা হরফ আমি চিনি। এখন আপনি যখন ভিডিওটা করবেন, আপনি যদি পড়ার সময় এভাবে পড়েন, এটা মিম, তারপরে 14 ঘন্টা বিরতি না, বিরতি নিয়ে এটা হা, তাহলে আমি বুঝবো যে আপনি ভালো করে প্র্যাকটিস করেন নাই। কারণ আপনি যদি ভালো করে প্র্যাকটিস করতেন, তাহলে তো আকৃতি দেখে আপনি সাথে সাথে ধরে ফেলার কথা। আপনার 10 ঘন্টা বিরতি নেওয়ার কোনো দরকার নাই, কারণ তার আগে আপনি 15-20 বার প্র্যাকটিস করছেন। কিন্তু প্র্যাকটিস যখন করেন নাই, তখন এই যে এরকম করতে হবে, ওই যে পড়ার সময় মিম, তারপরে আপনার চিন্তা করতে হবে এটা জানি কি, এটা জানি কি, এটা জানি কি। ওই জানি জানি কি করতে করতে ওই দিক দিয়ে আপনার সময়ও বলবে যে আমিও জানি, তুমি আর করতে পারবে না। তো এই যে এইভাবে আমাদের পড়া হবে না। তার মানে আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম, যে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, তত আপনার গতি বাড়বে, চেনার গতি বাড়বে। আর তখন আপনার পড়ার ধরন দেখে আমি বুঝে বলতে পারবো আপনি কতটুকু কয়বার প্র্যাকটিস করছেন। এই জন্য আপনাদের কাজ থাকবে যে কোরআনের যে কোনো একটা সূরাকে সামনে নিয়ে, এখন তো সব সূরাই সমান, সব সূরার মধ্যে 29টা হরফ, আর তো দুনিয়া তার কোনো হরফ নাই যে আলাদা আবিষ্কার হয়ে আসবে। কোরআনের যত আয়াত আছে আরবি, যত লেখা আছে সব 29 হরফ দিয়ে লেখা। এখন এই 29 হরফের আলাদা আলাদা আকৃতিও চিনছি, যখন সে অন্য হরফের সাথে যুক্ত হয় ওইগুলারও আকৃতি চিনছি। এখন আমার হরফ বলতে অসুবিধা কোথায়? তার মানে কোরআনে যে কোনো একটা আয়াতকে সামনে রেখে আমি বারবার চিহ্নিত করবো, এটার নাম মিম, এটার নাম জিম, এটার নাম ডাল, এটার নাম হা, এটার নাম র, এটার নাম জা, এটার নাম ফা। এই বলার গতি দেখেই আমি বুঝতে পারবো যে আপনি কতবার প্র্যাকটিস করছেন। তো এই জন্য আমাদের অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস করে এটার এই ভিডিও জমা দিতে হবে। এবার আসেন সূরা ফাতিহা থেকে অনুশীলন। এই এটার মধ্যে আমি জাস্ট আর 1 মিনিট সময় নিচ্ছি, যারা আছেন আর 2 মিনিট সময়, আমি ওই অ্যাসাইনমেন্টটা বলে নিই, তারপর আমরা প্রশ্নতে যাব, তখন চলে গেলেও চলবে। সূরা ফাতিহা থেকে আমরা অনুশীলন করব। এখন ভিডিও অ্যাসাইনমেন্ট দেখেন, ভিডিও অ্যাসাইনমেন্টটা ভালো করে বোঝেন, এটা ভিডিও জমা দিতেই হবে, না দিলে ওটা আপনাদের ইয়া। আসলে দেখেন, আল কোরআনের যে কোনো একটা সূরা সামনে নিয়ে হরফের অবস্থান ভেদে বিভিন্ন রূপকে চিহ্নিত করে ভিডিও করে আমাদের ফেসবুক গ্রুপ এলএম লার্নিং কোরআন শিক্ষা কোর্স গ্রুপে আপলোড দিন। তাহলে আপনার পড়া ভুল হচ্ছে না শুদ্ধ হচ্ছে সেটা বুঝতে পারবো। অর্থাৎ এই যে আকৃতি যে পরিবর্তন হয়ে যাচ্ছে, এটা কোন আকৃতি আপনি চিনতে পারতেছেন কিনা, এটা দেখে দেখে যখন আপনি জমা দিবেন তখন আপনার বোঝা যাবে। 2 নম্বর হচ্ছে পুরো ক্লাসে যা যা আলোচনা হলো তা ক্লাসটি কয়েকবার দেখে এবং নোট করে মুখস্থ করে ক্লাসের সারাংশ আলোচনা করে ভিডিও করে গ্রুপে জমা দিবেন। গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলে আজকের ক্লাস আমরা শেষ করব। 1 নম্বর কথা হচ্ছে, আপনাদের প্রত্যেককে একটা ইউনিক আইডি দেওয়া হবে। ওই আইডিটা গ্রুপে অ্যাসাইনমেন্ট পোস্ট দেওয়ার সময় লিখতে হবে যে আমার নাম, কথার কথা রঞ্জু, আমার আইডি, আমার প্রতিষ্ঠানের বা প্রতিষ্ঠানের কোর্সের নাম হচ্ছে এটা, আমার আইডি নাম্বার হচ্ছে এত। তো এটা আপনার লিখতে হবে। আবার আপনার সার্টিফিকেট দেওয়ার জন্য লাগবে। যারা এখন এই ভিডিওটা দেখবেন বা এখন ক্লাসে আছেন, তারা যারা এখনো গুগল ফর্ম পূরণ করে নেই, গুগল ফর্ম পূরণ করে নেবেন। এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, অবশ্যই ভিডিও অ্যাসাইনমেন্ট জমা দিবেন। না দিলে এই যে আমি বলতেছি, আপনার পড়া শুদ্ধ করা বা শেখা সম্ভব হবে না। তো আজকে অনেক সময় হয়ে গেছে, 11টা 5 বেজে গেছে। আজকের ক্লাস আমরা এই পর্যন্তই সমাপ্ত করতেছি।
এখন যারা হ্যান্ড রাইজ করেছিলেন, কারো যদি আজকের ক্লাস সংক্রান্ত কোনো কথা থাকে, খুব অল্প সময় আপনারা এটা বলতে পারেন, বা কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন ইনশাআল্লাহ তারা। প্রথমে কামাল হুসাইন ভাই, কামাল হুসাইন ভাই আপনি হ্যান্ড রাইজ করেছেন, আপনি একটু বলবেন আপনার কোনো প্রশ্ন থাকলে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি বলতে চাচ্ছিলাম, তো আজকে তো সময় সংক্ষিপ্ত, অনেক সময় হয়ে গেছে, জি যে এখানে দুইটা হা আছে, জিমের পরে হা, নুনের পরে হা। জি এই দুইটা হার ভিতরে বেশ কিছু পার্থক্য আমার বোঝার ছিল। মানে আকৃতিগত পার্থক্য বুঝতে পারছি, কিন্তু ওই যে আপনার অর্থবোধক, তারপরে মানে এটা কোন ক্ষেত্রে ব্যবহার হয়। না না না, এটা এটা হা দুইটার মধ্যে, দুইটাই হা, দুইটাই আসতে পারে শব্দের মধ্যে। পার্থক্যটা হচ্ছে দেখেন, আমি আপনারে জাস্ট এই উদাহরণ দিয়ে বুঝাই। এই দুই হাই ব্যবহার হয় কোরআনের মধ্যে। দেখেন, এই রহমান, বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে রহমান, এটার মধ্যে কোন হাটা এসেছে বলেন তো? জিমের পরে হা। জিমের পরে যে হা, অর্থাৎ বড় হা। দুইটার মধ্যে উচ্চারণে কিন্তু আকাশ পাতাল তফাৎ। হা আর হা, একটার মাখরাজ হচ্ছে গলার মাঝখানে, আর একটা হচ্ছে গলার শুরু। দুইটার মধ্যে উচ্চারণেই পার্থক্য, হা আর একটা হচ্ছে হা। তাহলে এটা হচ্ছে হা, অর্থাৎ জিমের পরে হা। আর এবার নুনের পরে হার উদাহরণ কি এখানে আছে? এই যে ইহদিনা, এই যে দেখেন আছে, এই যে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এই যে যে হাটা, এই হাটা হচ্ছে নুনের পরে হা। বুঝতে পেরেছেন? এটাকে আমরা কি বলবো? জি ইহদিনা। এটাকে আমরা ছোট হা বলে থাকি, চেনার সুবিধার্থে এটাকে আমরা বড় হা বলে থাকি। বুঝতে পেরেছেন? জি জি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? না, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আমি দেখতে পেয়েছিলাম যে হাত উত্তোলন করেছিলেন মোহাম্মদ শাহাদাত হুসাইন ভাই, আপনি একটু সংক্ষেপে বলবেন কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কোশ্চেনটা ক্লাস রিলেটেড না, আরেকটা ব্যাপারে। জি আপনি বলছিলেন যে আরবি লার্নিং কোর্স দীর্ঘমেয়াদী, এটা একটু জানাবেন, আমি খুব ইন্টারেস্টেড। আরবি আচ্ছা আচ্ছা, মেয়াদী এটা কোর্স। হচ্ছে এই আরবি যে কোর্সটা, এখানে দেখেন আরবি ভাষাটা এটা খুবই লেন্দি একটা প্রসেস, অর্থাৎ অনেক বড় একটা ভাষা, কিন্তু কিছু টেকনিকের কারণে এটা সহজে শেখা যায়। তো আরবি ভাষাটা আমরা সহজে শেখানোর জন্য কিছু মেথড ফলো করি। যেমন আমিও এই আরবি ভাষার কোর্সটা করাই। যদিও এই রিসেন্টলি এলিম রানিং থেকে ওই কোর্সটা রানিং না, কিন্তু অন্য প্ল্যাটফর্ম থেকে রানিং। এটা হচ্ছে আমরা এসো আরবি শিক্ষা থেকে শুরু করে কয়েকটা কিতাব কিনি, আমরা পড়াই। তা আপনি পার্সোনালি আমাকে নোট দিন, তাহলে ইনশাল্লাহ তাহলে আমি এই বিষয়ে আপনাকে বিস্তারিত জানাবো। আর রিসেন্টলি যেটা, যে আমাদের হয়তো বা 2-3 দিনের মধ্যেই এলিম লার্নিং থেকে সালাত অনুধাবন কোর্স আসবে, অর্থাৎ যেখানে আমরা কোরআনের শেষ 10টা সূরা, এই 10টা সূরা আমরা একদম অর্থ সহকারে শিখবো, পুরোপুরি শব্দগুলো মানে সূরাগুলো শিখবো, কোরআনের দোয়াগুলো শিখবো। আপনি ওটাতে যুক্ত হতে পারেন, তাহলে একটা ধাঁচ বুঝবেন কিভাবে শিখতে হয়। তারপরে আপনি কন্টিনিউয়াসলি সারা বছরের আপনি এই বড় যে কোর্স আছে, লং কোর্স, ওটাতে আপনি এনরোল করতে পারবেন। তো আমাদের এই সালাত অনুধাবন কোর্সের সাথে সাথে কোরআনে আরবি শেখার, কোরআনের ভাষা আরবি শেখার একটা কোর্স আসবে। ওটা হচ্ছে শুধু কোরআনের আরবিটা শেখার কোর্স। কোর্সটা করার পরে পুরো কোরআনের অর্থ আপনি বুঝতে পারবেন আরবি থেকে। আর আরেকটা হচ্ছে সাধারণ আরবি ভাষা শেখা, বইপত্র বা কিতাবাদের আরবি ভাষা শেখা। বুঝতে পেরেছেন? আচ্ছা, জি জি জি। আরেকজন হাত তুলেছেন, সাইমা রহমান আপু, আপনি আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি বলতে পারেন। আচ্ছা, এই, আর কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, নতুবা আমরা ক্লাসটা শেষ করে দিই, অলরেডি অনেক সময় হয়ে গেছে, প্রায় 7 ঘন্টা হয়ে গেছে। জি হুজুর, আমার একটা প্রশ্ন আছে। আপনার হলো, আমরা কিভাবে আপনার হোয়াটসঅ্যাপে লক করবো? আপনার নাম্বার কোনটা, মানে ইউটিউবে যেটা দেওয়া আছে? আপনি কি ফেসবুক থেকে যুক্ত হয়েছেন বা জি জি, ইউটিউব থেকে? ফেসবুক থেকে। আচ্ছা, ফেসবুক থেকে যুক্ত হলে আমাদের যে ইলিম লার্নিং যেই পেজটা আছে, এই পেজে আপনি মেসেজ দিয়েন, তাহলে আমি আপনাকে আমাদের সিক্রেট যে গ্রুপ আছে এই গ্রুপের লিংক দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপ। আর ইউটিউব থেকেও যদি যুক্ত হন, ইউটিউব থেকে যুক্ত হলে সমস্যা নেই, আমাদের ফেসবুক গ্রুপে আপনি বা ফেসবুক পেজে মেসেজ করলে আমি আপনাকে লিংকটা দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা শেষ কোন করতে কোন পারি। টাইমে কোন কোন এটা হচ্ছে কোন আমাদের টাইমে এই না, আমাদের যে কোনো সময় মেসেজ দিতে পারবেন। আর আমাদের এই কোর্সটা চলে প্রতি সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার এবং শুক্রবার রাত 9টা থেকে 11টা বা 10:30, রাত 9টা থেকে 10:30 চলে। আচ্ছা। আর হুজুর, এই যে বৃহস্পতিবার যে ক্লাসটা, ওটা তো লিংক মানে ভিডিও পাই নাই। না, এই বৃহস্পতিবারে ক্লাস হয় নাই আমাদের, বুঝতে পেরেছেন? ও আচ্ছা। না, এই বৃহস্পতিবার হয়েছিল, সরি, শুক্রবার দিন হয়নি।
বৃহস্পতিবারের ক্লাসের রেকর্ড তো অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। আপনি হচ্ছে ওই ফেসবুক পেজে পান নাই, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে গেলে পেয়ে যাবেন, সেখানে সকল ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ দিয়ে দেওয়া হয়। আর কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা ক্লাসটা শেষ করতে পারি, বা কারো কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন স্বল্প সময়। ঠিক আছে, ইনশাআল্লাহ স্যার। আসসালামু আলাইকুম হুজুর, আমি কি প্রশ্ন করতে পারি? জি 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 বলুন। হুজুর আসসালামু আলাইকুম। যে আমি বলতে চাচ্ছিলাম যে আপনার ক্লাস আলহামদুলিল্লাহ খুবই ভালো, চমৎকার। তো আমি ফেসবুকে অ্যাসাইনমেন্টটা জমা দিয়েছি। তো এখন যেহেতু নতুন হয়েছে আপনি একটু দেখে দিবেন। আর রেকর্ড করে ফেসবুকে আপলোড করতে পারিনি, এটা আপনাকে ইনবক্স করেছি। ঠিক আছে, আর আপনি যদি কাইন্ডলি একটা নতুন গ্রুপ খুলেন যেখানে আমাদের ক্লাসগুলি থাকবে, রেকর্ডেড ক্লাস এবং অ্যাসাইনমেন্ট সরি পিডিএফ থাকবে, তাহলে খুঁজে পেতে সুবিধা হয়। কারণ অনেকের মন্তব্যের পরে এটা খুঁজে পাই না, ক্লাসগুলো এবং পিডিএফ গুলা। আচ্ছা, করতেন ভালো হতো। আর আমার একটা শেষ প্রশ্ন হচ্ছে যে শুক্রবার ক্লাসটা আসলে কি, এটা কি পড়ানো হয় না রিভিউ আমাদের আলোচনা করা হয়? না, এটা আমরা বেসিক্যালি শুক্রবারের ক্লাসটাতে আমরা মূলত প্র্যাকটিস করে থাকি, কিন্তু যেহেতু যদি কোনো দিন এমন হয় যে পূর্বের ক্লাসের কোনো একটা টপিক আমরা শেষ করতে পারি নাই, কিন্তু শেষ করতে হবে, তাহলে ওটা আমরা শেষ করে আমরা শুক্রবার দিন মূলত আমাদের অনুশীলন ক্লাস আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? তো এখন শুরুতে হচ্ছে আমাদের এক একটা ক্লাস অনেক বড় হচ্ছে, কারণ যেহেতু প্রত্যেকটা বিষয় একেবারে রুট লেভেল থেকে ধরিয়ে ধরিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু পরবর্তী ক্লাসগুলো কিন্তু আমাদের এত বড় হবে না, আমাদের শীট গুলো এত বড় বড় থাকবে না। বুঝতে পেরেছেন? তখন আমরা বৃহস্পতিবার এবং সোমবারের ক্লাস, অর্থাৎ সপ্তাহের মাঝখানের ক্লাসগুলোতে আমরা কিছু থিওরিটিক্যাল ক্লাস করব, কিছু থিওরি শিখবো বা মূলনীতি শিখবো। আর শুক্রবারের ক্লাসে আমরা কোরআন থেকে শুধু প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? জি আচ্ছা, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, আমরা মনে হয় আমাদের ক্লাসটা শেষ করতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।